নয়ন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি আরো অনেক আগে। প্লিজ আমাকে একবার সুযোগ করে দাও। কথা দিচ্ছি কোনো অভিযোগ করার সুযোগ দিব না তোমায়। তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। শুধু একটা বার আমাকে আগের মতো করে ভালোবাসো। তুমি চলে আসার পর থেকে তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি পুরো শহরে। তুমি চলে আসার পর বুঝতে পেরেছি আমার জীবন থেকে কি হারিয়ে গিয়েছে। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে একটি বারের জন্য হলো ক্ষমা করে দাও প্লিজ নয়ন। আমি এই ভুল আর দ্বিতীয়বার কখনো করব না, কখনো না। সিকিউরিটি, সিকিউরিটি, কোথায় আপনারা? দেখতে পাচ্ছেন না বাইরের একজন অচেনা ব্যক্তিকে কিভাবে ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন? আপনাদের চাকরি থাকবে না কিন্তু বলে দিলাম। এখনই ওনাকে এই বাড়ির সীমানা থেকে বের করুন। জি স্যার, এক্ষুনি বের করতেছি। স্যার, উনি বলেছিলেন উনি নাকি আপনার ওয়াইফ, সেজন্য আমরা ওনাকে ভেতরে ঢুকতে দিয়েছিলাম। এখন বাইরের যে কোনো ব্যক্তি এসে যদি বলে যে উনি আমার ওয়াইফ, তাহলে সবাইকে আমার বাসায় ঢুকতে দিবেন, তাই তো বলতে চাচ্ছেন আপনারা? যে কেউ এসে বলে দিল সে আমার ওয়াইফ, আর আপনারাও তা মেনে নিয়ে ভিতরে ঢুকতে দিলেন? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি আপনারা? সরি স্যার, আর হবে না এই ভুল। নিয়ে যান এই মহিলাকে, আর দ্বিতীয়বার যেন এই ত্রিসীমানার ভিতরে না দেখে ওনাকে। মেহের দৌড়ে এসে নয়নের পায়ে পড়ে। নয়ন, আমি পায়ে ধরে তোমার কাছে ক্ষমা চেয়েছি। শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি আবার নিজেকে প্রমাণ করব তোমার কাছে। যদি আমি প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। সেখান থেকে যায় নয়নের আম্মুর কাছে। আন্টি, আপনি একটু নয়নকে বুঝিয়ে বলুন না। ভুল তো মানুষই করে। তখন আমার ফ্যামিলি আমাকে এভাবেই বুঝিয়েছিল। আমি তখন বুঝতে পারিনি আমার লাইফ থেকে কে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার পর আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। আন্টি, আপনি তো মা, সন্তানের ভুল করার পরও আপনি কি মুখ ফিরে থাকতে পারেন? আন্টি, আপনার ছেলেকে বলুন না আমাকে একটা সুযোগ দিতে। আমি আমার নিজেকে প্রমাণ করে তুলবো ওর সামনে। নয়নের আম্মু মেহেরকে পা থেকে তুলে দাঁড় করালো ওনার পাশে। তারপর নয়নের উদ্দেশ্যে বলল, নয়ন, ভুল তো মানুষই করে, পশু পাখি জীবজন্তু করে না। আমাদের উচিত সবাইকে সেই ভুল ক্ষমা করে কাছে টেনে নেওয়া। ভুল কিন্তু তুইও করিস, সেজন্য কি আমরা তোর থেকে মুখ ফিরিয়ে নিব? তোকে এভাবে বের করে দেব বাড়ি থেকে? আম্মু, তুমি কি জানো না ওরা আমার সাথে কি করেছিল? তোমার মনে নেই? শুধুমাত্র তোমার কথা চিন্তা করে আমি ওই বাড়িতে পড়েছিলাম। দিনের পর দিন ওরা আমার সাথে কীরকম ব্যবহার করেছে, কীরকম অত্যাচার করেছে, সেগুলো তো তোমার চোখে পড়েনি। আজকে ওর চোখের দুপোটা পানি দেখে সব ভুলে যাচ্ছ তোমরা? আচ্ছা শোন, তো সব কথা ঠিক আছে, আমি মানছি তোকে অত্যাচার করছে মেহেরের ফ্যামিলি, কিন্তু মেহের তোকে এরকম অত্যাচার করেনি, তাই না? নয়ন এবার চুপ করে থাকে। সত্যিই তাকে মেহের কোনো অত্যাচার করেনি প্রথম প্রথম, কিন্তু আস্তে আস্তে পরিবারের কথা শুনে মেহেরও দুই একটা কথা শোনায় নয়নকে। যা হওয়ার হয়ে গিয়েছে নয়ন, এখন মেহেরকে মেনে নে তুই। মেহের এই বাসা থেকে কোথাও যাবে না, আজ থেকে এখানেই থাকবে। নয়নের আব্বু সিকিউরিটি গার্ডদেরকে ইশারা করে বলল, তোমরা এখান থেকে চলে যাও, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা মিটিয়ে নিচ্ছি, তোমাদেরকে দরকার নেই, দরকার পড়লে ডেকে আনবো তোমাদের। এখন কাজে যাও তোমরা। ঠিক আছে, তোমাদের কথাই আমি মানলাম। ও আজ থেকে এখানে থাকবে, ঠিক আছে, কিন্তু আমি রুমে যেন ওকে না দেখি। ওকে না করে দিবে, আমার রুমে যেন পা না রাখে। ঠিক আছে, মেহের তোর রুমে পা রাখবে না। মেহের রিয়ার রুমে থাকবে, রিয়ার সাথে। ওকে তো আর একা একা রুমে দিতে পারি না, তাই আজ থেকে ও রিয়ার রুমে থাকবে। এখন রিয়া নেই, রিয়া নানুর বাসায় থাকে, চলে আসবে কালকে। রেডি হয়ে আসো, অফিসে যেতে হবে, লেট হয়ে গিয়েছে এমনিতেই। আর নয়নের আম্মু, মেহেরকে কিছু খাইয়ে দাও, মেয়েটা হয়তো সকাল থেকে কিছু খায়নি। এত দূর থেকে এত সকাল সকাল জার্নি করে এসেছে, মনে হয় না কিছু খেয়ে এসেছে। আমি তো সেই কথা ভুলেই গিয়েছিলাম। মেহের আয় আমার সাথে, কিছু খেয়ে নে, সকাল থেকে তো মনে হয় কিছুই খাসনি। মেহেরকে ধরে নিয়ে বসিয়ে খাইয়ে দেয় নয়নের আম্মু।
মেহের খেতে খেতে কান্না করে দেয়। খেতে খেতে কাঁদছিস কেন? কাঁদবি না একদম। আস্তে আস্তে দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। শুধু আল্লাহর ওপর ভরসা রাখ। তোর আব্বু কেমন আছে মেহের? মেহের কিছুক্ষণ নয়নের আম্মুর দিকে তাকিয়ে থেকে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাকে এখানে আসতে সব সাহায্য করেছে বাবা। বাড়ির কেউই দিতে চায়নি আমাকে এখানে আসার জন্য, বাবা শুধু আমার পক্ষে ছিলেন। হয়েছে, এখন আর মন খারাপ করিস না। সব কিছু দেখবি ঠিকঠাক হয়ে যাবে। এখন খেয়ে নে, তারপর রুমে গিয়ে রেস্ট নে। মেহের কিছুক্ষণ নয়নের আম্মুর দিকে তাকিয়ে তারপর বলল, আন্টি, একটা কথা বলবো? প্রথমত, নয়ন তোর হাজব্যান্ড আর আমি নয়নের আম্মু। যেহেতু নয়ন আমাকে আম্মু বলে ডাকে, তাই তুইও আমাকে আম্মু বলে ডাকবি। ডোন্ট কল মি আন্টি, বুঝেছিস? মেহের উপর নিচ মাথা নাড়ায়। তার মানে মেহের বুঝতে পেরেছে, এটা বুঝিয়েছে। এখন বল, কি বলতে চাস? তুমি কি আব্বুকে আগে থেকে চেনো? নয়নের আম্মু হাসে, তারপর মেহেরের মাথায় একটা হাত দিয়ে বলল, সময় হলে সব কিছু জানতে পারবি মা। খাওয়া শেষ হয়েছে, এখন যা রুমে গিয়ে রেস্ট নে। তোর বড় আপু তোকে রুম দেখিয়ে দিচ্ছে, যা। মেহের আর কোনো কথা না বলে চলে যায়। নয়নের আপু মেহেরকে সাথে করে নিয়ে চলে যায় রিয়ার রুমে। মেহের শোন, তোদের সম্পর্ক ঠিকঠাক হওয়ার আগ পর্যন্ত তুই রিয়ার সাথে থাকবি। রিয়া হচ্ছে আমাদের চাচাতো বোন। চাচা চাচি রিয়া নানুর বাসায় গিয়েছে। নানু নাকি অসুস্থ। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট কর, আমি যাচ্ছি। কোনো কিছু লাগলে আমাকে বা আব্বুকে ডাকিস। তাছাড়া বাড়িতে আরও সার্ভেন্টস রয়েছে, কোনো কিছু দরকার পড়লে একবার শুধু বলিস। আবার ভেতরে চেপে রাখিস না, মনে রাখবি এটা আজ থেকে তোর নিজের বাড়ি। আগে যা হবার হয়েছে, এখন থেকে নিজেকে সম্পূর্ণরূপে নয়নের স্ত্রী হবার যোগ্য করে তুলবি। আমার ভাইটা কিন্তু এতটাও খারাপ না যতটা ওপর দিয়ে দেখাচ্ছে। সে হয়তো অনেক কষ্ট পেয়েছে, তাই এমন হার্টলি ব্যবহার করতেছে। একটু যত্ন করলে দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। কয়েকটা দিন শুধু ধৈর্য ধর, ওর পিছন পিছন পড়ে থাক। ঠিক আছে আপু, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং ওনাকে আমি মানিয়েই ছাড়বো। এই না হলে আমার বোন। ঠিক আছে, এখন রেস্ট কর, আমি চলে যাচ্ছি। নয়নের আপু চলে যাওয়ার পর মেহের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর বিছানায় শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে লাগলো অতীতের করা ভুলগুলো। নয়নের সাথে কতটা বাজে ব্যবহার করেছিল তার ফ্যামিলির চক্করে পড়ে। অতীত। একজন ভদ্রলোক একটা শপিং ব্যাগ হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাত তখন প্রায় 2টা। লোকটা ব্যাগটাকে এমন করে ধরে রেখেছে যেন ব্যাগটাতে মহামূল্যবান কোনো কিছু রয়েছে। তার থেকে কিছুটা দূরত্বে 4-5 জন ছেলে, যারা লোকটাকে ফলো করেছে অনেকক্ষণ ধরে। একসময় এই 4-5 জন ছেলে এই লোকটার কাছে এসে বলল, তোর ব্যাগে যা যা আছে সব কিছু দিয়ে দে, যদি ভালো চাস। নিজেকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়, আর সাথে যা যা রয়েছে সব কিছু দিয়ে দে আমাদেরকে। দেখো বাবা, তোমরা আমার ছেলের বয়সী। এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দিতে পারবো না। তোমরা আমার সাথে পরে যোগাযোগ করো, আমি তোমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। এই এত কথা বলতেছিস কেন? এই বুড়োটাকে এখানে মেরে ওর সাথে যা যা আছে সবকিছু নিয়ে চল তো, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। দেখো বাবা, আমি তোমার বাবার বয়সী, আমার সাথে কিছু টাকা পয়সা আছে, সেগুলো নিয়ে নাও, কিন্তু এই ব্যাগটার মধ্যে হাত দিও না। ছেলেগুলো যখনই লোকটার কাছাকাছি আসছিল তখন লোকটা দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হওয়ার কারণে সে আর বেশি দূর যেতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে। ছেলেগুলো এসে লোকটাকে ধরে ফেলে। 5 জন ছেলের মধ্যে একজন ছেলে বলে ওঠে, শালা বুড়ো বয়সে অনেক এনার্জি রয়েছে, আমাদেরকে এতটুকু দৌড়ালে না পারতি? এটা বলে ছেলেগুলো আর দেরি না করে তাদের সবার হাতে ছুরি চাকু বের করে তারপর আস্তে আস্তে লোকটার দিকে এগোতে থাকে। ঠিক তখনই একটা ছেলে এসে সবাইকে নাকে পেটে মুখে ঘুষি মেরে ফেলে দেয়। একসময় 4-5 জন ছেলে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যে ছেলেটা লোকটাকে বাঁচালো সেই ছেলেটার হাতে কয়েকটা জায়গায় কেটে যায় চাকু লেগে। লোকটা এসে ছেলেটার হাত ধরে বলল, বাবা, তোমার হাতে তো অনেক জায়গায় কেটে গিয়েছে, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে। সমস্যা নেই আঙ্কেল, ঠিক হয়ে যাবে, আপনি যান আপনার বাড়িতে।
আরে বাবারে, বেশি কথা বলো না, সামনেই আমার বাসা, চলো। তোমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। আর কোনো কথা বলবে না, চুপচাপ চলো আমার সাথে। আমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালে, তুমি না আসলে যে আর কি হতো। আজকে হয়তো সব কিছু নিয়ে চলে যেত ওরা আমার। আর আঙ্কেল, এত প্যারা নেওয়ার কিছু নেই। আল্লাহ চেয়েছে বলে আপনার সব কিছু বেঁচে গিয়েছে। আল্লাহ না চাইলে ওরা আপনার কিছু করতে পারতো না। আর আল্লাহ কখনো ভালো মানুষের সাথে খারাপ কিছু করেন না। হ্যাঁ রে বাবা, তা ঠিক। তা তুমি কোথায় থাকো? এত রাতে বাইরে কি করতেছিলে? শহরে এত রাতে তো বাইরে বের হয় না মানুষ, ছিনতাইকারীর ভয়ে। আসলে আঙ্কেল, আমি গ্রাম থেকে এসেছি আজকে। এখানে থাকার মতো কোনো জায়গা নেই। একটা চাকরি খুঁজতে এসেছি এখানে। এখনও থাকার মতো কোনো জায়গা খুঁজে পাইনি। তুমি এত রাতে একা একা ঘুরছিলে, থাকার জায়গা নেই তোমার, তাই তো? আমার সাথে আসো, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। আঙ্কেল, আপনার বাসায় সিঙ্গেল ব্যাচেলারদের বাসা ভাড়া দেন নাকি? আসলে এই শহরে কি ওই ব্যাচেলারদের বাসা ভাড়া দিতে চায় না? সব ব্যাচেলার এক হয় না। এটা ওদেরকে কি করে বোঝায়? ওনারা কোনো কথাই শুনতে চান না, আর তার আগেই না করে দেন। আমি ব্যাচেলরদের বাসা ভাড়া দেই না, কিন্তু আমার ছাদের মধ্যে একটা ঘর রয়েছে। সেই ঘরে তোমার অনায়াসে হয়ে যাবে। সেখানে থেকে চাকরি খুঁজতে পারবে তুমি। তা কতটুকু পড়াশোনা করেছো তুমি? অনার্স কমপ্লিট করেছি। এখন একটা চাকরি খুঁজতেছি। দেখি আল্লাহ পাক ভাগ্যের মধ্যে কি রেখেছেন। তুমি তো মোটামুটি ভালো পড়াশোনা করেছো। আমিও দেখি তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা। তোমার জন্য কোনো কিছু করতে পারলে সেটা আমারও ভালো লাগবে। তারা দুজন কথা বলতে বলতে চলে আসে লোকটার বাসায়। বাসায় আসার পর লোকটা কলিং বেল দেয়, সাথে সাথে দরজা খুলে দেয়। একটা 17 কি 18 বছরের মেয়ে। মেয়েটা দরজা খুলে তার বাবার দিকে তাকিয়ে বলল, এত দেরি হলো কেন বাবা? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না মা, কোনো অসুবিধা হয়নি। এখন চলো ভিতরে যাওয়া যাক। মেহের, আমাদের দুজনের জন্য খাবারের ব্যবস্থা করো তো। মেহের এবার তার বাবার দিকে তাকায়। তারপর দেখতে পায় তার বাবার পিছনে আরেকটা ছেলে। বয়স 23 কি 24 হবে ছেলেটার। তখনই মেহেরের বাবা মেহেরকে উদ্দেশ্য করে বলল, রাস্তায় আসার সময় ছিনতাইকারীর কবলে পড়ি, তখন নয়ন এসে আমাকে ওদের হাত থেকে বাঁচায়। নয়ন ওই সময় যদি না আসতো, তাহলে জানি না আজকে কি অবস্থা হতো আমার। ঠিক আছে বাবা, আপনি ওনাকে নিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি টেবিলে। মেহেরের বাবা আর কিছু বললেন না, কারণ উনি জানেন একমাত্র মেহের ছাড়াই বাড়ির প্রত্যেকে এই সময় ঘুমে। বাইরে যে একজন লোক রয়েছে এ ফ্যামিলির, সেটা তাদের মাথায় নেই। তারা আছে তাদের ঘুম নিয়ে। কিন্তু তার ছোট্ট মেয়েটা তার জন্য এখনো সজাগ রয়েছে। মেহেরের বাবা এবং নয়ন, তারা দুজনে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে, তার মধ্যে নয়ন অনেকবার বলেছে নয়ন সন্ধ্যায় খেয়েছে, কিন্তু মেহেরের বাবা শুনতে নারাজ ওনার কথা। তুমি সন্ধ্যার সময় খেয়েছো, আর এখন বাজে রাত 3টা। তাই এখন খিদা পাবে, এটাই স্বাভাবিক। তুমি বললেও তোমাকে খেতে হবে, না বললেও খেতে হবে। এখন চুপচাপ খেতে বসো। নয়নেরও অনেকটা খিদে পেয়েছিল, সেজন্য আর কোনো কিছু না বলে খেয়ে নেয়। খাওয়ার আগে অবশ্য মেহের এবং মেহেরের বাবা নয়নের হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছিল। খাওয়া শেষ হওয়ার পর মেহেরের বাবা নয়নকে নিয়ে নয়নের ফ্ল্যাটে যায়। ছাদের মধ্যে একটা রুম, সাথে একটা বাথরুম রয়েছে, একটা কিচেনের মতো রয়েছে। একটা ব্যাচেলারের জন্য পারফেক্ট ঘর বলা যায় এটা। দেখ তো বাবা, ঘরটা পছন্দ হয় কিনা। জি আঙ্কেল, অনেক পছন্দ হয়েছে। মাসে কত টাকা ভাড়া নেবেন? এই ঘর আমি আগে কখনোই বাড়াতে দেইনি কাউকে। তুমি ছাড়া এই ঘরে আগে কাউকেই থাকতেও দেইনি। এখানে তুমি থাকবে, কিন্তু কোনো ভাড়া নেব না আমি। তুমি আমাকে আজকে যে বিপদ থেকে বাঁচিয়েছো, তারপর আবার তোমার কাছ থেকে ভাড়া নিই কি করে বলো? কিন্তু তা বললে তো হবে না আঙ্কেল। আমি তো আর আপনার বাসাতে ফ্রি থাকতে পারবো না। নিজের কাছে খারাপ লাগবে। মেহেরের বাবা কিছুক্ষণ সময় ভেবে তারপর নয়নের উদ্দেশ্যে বলল, আচ্ছা, তুমি তো নাকি অনার্স পাস করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু অনার্স পাস করার সাথে বাসা ভাড়া কী মিল রয়েছে? একটু আগে নিচে দেখে আসলে, আমার মেয়ে মেহের, সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সামনে এইচএসসি এক্সাম দেবে। তাই তুমি যদি একটু সময় করে ওকে পড়াতে তাহলেই হতো। ঠিক আছে আঙ্কেল, সেটা না হয় পড়াবো, ওটা সমস্যা নেই। কিন্তু কত টাকা দিতে হবে আপনাকে? ওকে পড়ালেই চলবে, আর কোনো কিছু বলা লাগবে না। আচ্ছা, তুমি এখন থাকো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। আমিও একটু ঘুমাবো।
কোনো কিছু লাগলে অবশ্যই জানাবে। জি আঙ্কেল, অবশ্যই জানাবো। মেহেরের বাবা এখান থেকে চলে যায়। নয়ন গিয়ে বিছানাটা পরিষ্কার করে একটা চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ে। কালকে পুরো ঘর পরিষ্কার করবে। এই ঘরটাতে তো মানুষ থাকে না, তাই অনেক ময়লা পড়ে আছে ঘরটাতে। কালকে সবকিছু পরিষ্কার করতে হবে। রাত ৩:৩০ ঘুমাই নয়ন। সকাল ৯টায় তার দরজার মধ্যে কে জানি এসে ধাক্কা দিতে থাকে। একসময় নয়নের ঘুম ভাঙার পর সে গিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে দেখে মেহের দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? বাবা, আপনাকে ডেকেছি খেতে যাওয়ার জন্য। বাইরে গিয়ে খেয়ে নেবো, সমস্যা নেই। তুমি আঙ্কেলকে বলে দিও। বাবা বলেছে আমাদের সাথে খাওয়ার জন্য বলেছে, আপনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে আসুন, আমি এখানে দাঁড়িয়ে আছি। নয়ন মেয়ে মানুষের সাথে এত কথা বাড়ায় না। সে চুপচাপ তার রুমের ওয়াশরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে মেহেরের সামনে এসে দাঁড়িয়ে বলল, চলো তাহলে যাওয়া যাক। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলে ফেলো, এত জিজ্ঞেস করার কি আছে? আপনি কি করেন? মানে পড়াশোনা করেন নাকি চাকরি বাকরি করেন, কোনটা? আমার অনার্স কমপ্লিট, এখন চাকরির জন্য শহরে এসেছি। ও আচ্ছা, এখন থেকে কি এইখানেই থাকবেন? হ্যাঁ এখানেই থাকবো। জানি না কতদিন আছি, কিন্তু চাকরিটা পেয়ে গেলে এখান থেকে চলে যাব। ততদিন এই বাসাতেই থাকতে হবে, এই রুমে। মেহের আর কোনো কথা না বলে সোজা ওদের বাসায় চলে যায়, নয়নকে সাথে করে নিয়ে। নয়ন, বস এখানে নতুন বাসায় উঠেছে। খাবার দাবার রান্না করতে অনেক সময় লাগবে। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিও। আজকে 2 দিন না হয় আমাদের বাসায় খাবে আমাদের সাথে। আঙ্কেল, আমি বাইরের খাবার খেতে পারি, আমার অভ্যাস আছে, সমস্যা হবে না। আর 2 দিন লাগবে না আমার সব কিছু গুছিয়ে নিতে, খুব শীঘ্রই করে নিতে পারবো। তা এখানে কি মতলব নিয়ে এসেছো বাবা? এখানে এসেছো কোনো না কোনো মতলব নিশ্চয়ই রয়েছে। না হলে যা শুনলাম মেহেরের আব্বুর কাছে, এত রাতে এই শহরে তো কোনো ভালো মানুষ ঘুরে বেড়ায় না। আন্টি, আমি এখানে কি মতলব নিয়ে আসব? আমি কালকে এই শহরে নতুন এসেছি একটা চাকরি খোঁজার জন্য। তারপর রাস্তায় দেখলাম আঙ্কেল বিপদে পড়লেন, ওনাকে বাঁচিয়েছি এতটুকুই। তা তুমি কি করো? মানে পড়াশোনা করো নাকি কোনো কাজবাজ করো? আমার অনার্স কমপ্লিট, এখন এই শহরে একটা চাকরি খুঁজে এসেছি। ভালোই তো পড়াশোনা করেছো, এখন দেখো তাহলে চাকরি বাকরি পাও কি না। মেহের, নয়নর বাসা গুছিয়ে নেওয়ার পর থেকে তোকে প্রাইভেট পড়াবে নয়ন। তুই সময় করে নয়নের কাছে পড়তে বসবি। ঠিক আছে বাবা। তুমি শুরুটা করলা কি? জানা নেই চেনা নেই একটা ছেলেকে হুট করে এনে বাড়িতে তুললে, তারপর আবার বলছো নিজের মেয়েকে ওই ছেলের কাছে পড়াবে। তোমার কথা আমি এতক্ষণ ধরে শুধু শুনে আসছি, কোনো কথা বলতেছি না দেখে তুমি বেশি কথা বলতেছো এখানে। আব্বু, আম্মু তো ঠিক কথাই বলেছে। চেনা নয় জানা নেই রাস্তা থেকে তুলে এনে যে কোনো এক ছেলের কাছে মেহেরকে পাঠাবে, এটা কেমন দেখা যাচ্ছে না? তোমাদেরকে এত কিছু ভাবতে হবে না। আমি সবকিছু চিন্তা করে তারপর নয়নকে মেহেরের শিক্ষক হিসেবে নিয়োজিত করেছি। মেহেরের দুলাভাই কোনো কিছু বলতে যাবে, তখনই মেহেরের আব্বু মেহেরের দুলাভাইকে থামিয়ে দিয়ে বললেন, তুমি কোনো কথাই বলো না। পড়াশোনার তো করতে পারোনি, সেই জন্য এখন শ্বশুর বাড়ি বসে বসে খাচ্ছ। তোমারও কোনো যোগ্যতাই নেই নয়নকে কোনো কিছু বলার। তাই চুপচাপ খাচ্ছ, খেয়ে এখান থেকে চলে যাও, রুমে গিয়ে ঘুমিয়ে থাকো, যাও। আব্বু, তুমি কিন্তু ওকে অপমান করতেছো। ও আর কয়টা খাবার খায় এই বাড়ির, তাই বলে তুমি ওকে এভাবে অপমান করবে? সে কবে থেকে অপমান করে আসছি, কিন্তু তোর স্বামীর শরীরে লাগে? সে তো গন্ডারের চামড়া দিয়ে তৈরি, তার শরীরে কথার আঘাত হয় না। মেহেরের দুলাভাই সেখানে আর বসে না থেকে সোজা নিজের রুমে চলে যায়। তার যাওয়ার পরপরই সেখান থেকে মেহেরের আপু চলে যায়। এই ছেলের জন্য আজকে তুমি তোমার মেয়ে এবং মেয়ের জামাইকে অপমান করলে। একটা বাইরের রাস্তা ছেড়ে তোমার কাছে এতটা আপন হয়ে উঠলো। মুখ সামলে কথা বলতেছি। তোমাকে কিছু বলি না দেখে তুমি অনেক বেড়ে গিয়েছো। বাড়ির যত কাজ সব মেহের নিজের হাতে করে। তোমরা 2 মা মেয়ে ওকে একটু সাহায্য করো, মাঝে মধ্যে করলে করো, না করলে শুয়ে থাকো। মেয়েটা একা একা বাড়িতে রান্না করে, কাজের মেয়ের সাথে কই তোমরা তো একবার রান্নাঘরে ওকে গিয়েও দেখো না। এখন আবার আসছে ওকে নিয়ে এত কিছু ভাবতে। তোমাদেরকে এত কিছু ভাবতে হবে না, আমার মেয়ে আমি নিজেই বুঝে নেব। মেহেরের আম্মু সেখান থেকে চলে যায়। সেই টেবিলে শুধু বসে থাকে নয়ন, মেহের এবং মেহেরের বাবা।
বাবা, ওদেরকে এখন এত কিছু না বললেও পারতে, শুধু শুধু ওরা এভাবে খাবার চেয়ে উঠে চলে গিয়েছে। একটু পর দেখবি পেটে ইঁদুর দৌড়ালে ঠিকই আবার এসে লুকিয়ে লুকিয়ে খাবে। ওদের প্রত্যেকটাকে আমার চেনা আছে। সামনে সামনে ভালো মানুষ, তলে তলে শয়তানি। তোর সামনে পরীক্ষা, তুই এত দিকে মন না দিয়ে শুধু একদম পড়াতেই ফোকাস কর। পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে। আর নয়নের কাছে পড়তে তোর কোনো অসুবিধা আছে? থাকলে বলতে পারিস, আমি সবাইকে সবার মনের কথা প্রকাশ করার সুযোগ দিই। আমার কোনো অসুবিধা হয়নি বাবা। নয়ন সেখান থেকে উঠে চলে যায়, সেখান থেকে সোজা নিজের রুমে চলে যায়। আর রুমে গিয়ে নিজের ঘরটা ভালোভাবে পরিষ্কার করে। বিকেলের মধ্যে নয়নের সবকিছু একেবারে পারফেক্ট হয়েছে। বিকেলে বাইরে গিয়ে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে আনে। দুপুরে রাতে নয়নকে ডাকলে নয়ন যায় না। দুপুরে বাইরে খেয়ে এসেছিল আর রাতের খাবার নিয়ে এসেছিল। কালকে একটা ইন্টারভিউ আছে, সেজন্য নয়ন কিছুক্ষণ পড়াশোনা করে শুয়ে পড়ে। সকালবেলা 9টায় যখন বাসা থেকে নয়ন বের হতে যাবে, ঠিক তখনই মেহেরের আব্বু বাসা থেকে বের হয়। তারপর উনি নয়নকে জিজ্ঞেস করলেন, নয়ন, কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল? আসলে আঙ্কেল, আজকে একটা ইন্টারভিউ আছে। এই সপ্তাহের প্রত্যেক দিনই একটা একটা ইন্টারভিউ রয়েছে, তাই আজকে যাচ্ছি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে। ও, তাহলে তুমি মেহেরকে সাথে করে নিয়ে যাও, ওর কলেজ পাশেই। ওর কলেজ হয়ে তারপর তুমি ওই কোম্পানিতে যেতে পারবে। যদি কিছু মনে না করো তাহলে মেহেরকে তোমার সাথে করে নিয়ে যাও। ঠিক আছে আঙ্কেল, মেহেরকে ডেকে দিন, আমি যাচ্ছি তো এখন। মেহের গেলে যেতে পারবে আমার সাথে। তখনই দরজা দিয়ে বের হয় মেহের। মেহের খেয়াল করে নয়নের পরনে কালো প্যান্ট, সাদা শার্ট ইন করে পড়েছে। নয়নকে দেখতে বেশ সুদর্শন পুরুষ মনে হচ্ছে মেহেরের কাছে। তখনই মেহেরের বাবা মেহেরকে বলল, মেহের, নয়ন তোমার কলেজের সামনে দিয়ে নিজের অফিসে যাবে ইন্টারভিউ দিতে। তুমি নয়নের সাথে এক রিক্সা করে চলে যাও। নয়ন যাওয়ার সময় তোমাকে তোমার কলেজের সামনে নামিয়ে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওনার সাথে চলে যাব। তুমি সাবধানে যেও অফিসে। ঠিক আছে মা, তুই আসার সময় সাবধানে আসিস। তারা তিনজন একসাথে নিচে নামে। মেহেরের বাবা একটা রিক্সা করে ওনার অফিসে চলে যায়, আর নয়ন মেহেরকে নিয়ে এক রিক্সা করে চলে যায় মেহেরের কলেজের দিকে। রিক্সা দিয়ে যেতে যেতে মেহেরকে নয়ন বলল, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করতেছো? মানবিকে। তারপর আবার দুজনই চুপচাপ হয়ে যায়। হঠাৎ মেহের নয়নকে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন করবে? এখানে জিজ্ঞেস করে কি আছে? আপনার বাসায় কে কে আছে, মানে আপনার ভাই বোন কয়জন? নয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মেহেরকে বলল, আমি এতিম, ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ নেই। সরি, আসলে আমি জানতাম না। আপনাকে কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন প্লিজ। তোমার কথা কষ্ট পাইনি, ছোটবেলা থেকে এসব কিছু শুনে অভ্যাস হয়ে গিয়েছে, তাই এখন আর আগের মতো কষ্ট হয় না। ততক্ষণই মেহেরের কলেজের সামনে চলে আসে। মেহের সাথে সাথে ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিতে চায়। তোমাকে ভাড়া দিতে হবে না, চলে যাও, তুমি ক্লাসে যাও। সমস্যা নেই, আমার কাছে আছে, আমি এখন দিয়ে দিচ্ছি, আপনি না হয় পরবর্তীতে দিন। বললাম না তোমার যেতে, এত কথা বলো কেন তুমি? তোমার ক্লাসে যাও, তোমার ভাড়া আমার কাছে আছে, এতটাও। পরের কথাটুকু নয়ন আর বলল না। রিক্সাওয়ালা মামাকে বলল, মামা জানতো। রিক্সা থেকে নয়ন যে অফিসে ইন্টারভিউ দেবে সে অফিসের সামনে চলে আসে। আসলে অফিসটা তেমন একটা বড় না, আর নয়ন যে পোস্টে চাকরি করবে সে পোস্টটাও এত বড় না, মিডিয়াম সাইজের একটা পোস্ট। নয়নের ইন্টারভিউটা ঠিকঠাকভাবেই হয়ে যায়, সেজন্য তার চাকরিটাও হয়ে যায়। প্রথমত তার স্যালারি হবে 20,000 টাকা, সপ্তাহে একদিন অফ দেবে অফিস, আর বাকি 6 দিন কাজ করতে হবে। কালকে থেকে নয়নকে অফিসে জয়েন করার জন্য বলেছে। নয়ন আসার সময় 1 কেজি মিষ্টি কিনে নিয়ে আসবে বাসার জন্য। বাইরে থেকে এসে নয়ন সোজা তার রুমে চলে যায়। রাতে যখন মেহেরের বাবা অফিস থেকে বাসায় এসে রেস্ট করছিল, তখন মাগরিবের পর নয়ন ওদের বাড়িতে গিয়ে কলিং বেল দেয়। বেশ কিছুক্ষণ সময় কলিং বেল দেওয়ার পর দরজা খুলে দেয় মেহের। আঙ্কেল বাসায় আছেন? হ্যাঁ বাবা, বাসায় আছেন। কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরে এসে এখন রেস্ট করছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আঙ্কেলকে ডেকে দাও। আপনি ভিতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। নয়নকে ভেতরে বসতে বলে মেহের দরজা লাগিয়ে চলে যায় তার বাবার রুমে। তার বাবার রুমে গিয়ে তার বাবাকে বলল, আব্বু, তোমার সাথে দেখা করার জন্য নয়ন এসেছে। মেহেরের বাবা বিছানা থেকে উঠতে উঠতে মেহেরের দিকে উদ্দেশ্য করে বলল,
মেহের, নয়ন তোমার থেকে কমপক্ষে 5 থেকে 6 বছরের বড়, তাই তুমি ওকে নাম ধরে ডাকবে না। আর ও তোমাকে প্রাইভেট পড়ালে সে তোমার টিচার হবে। টিচারকে কেউ নাম ধরে ডাকে না, হয়তো ভাইয়া বলে ডাকবে, নয়তো স্যার বলে ডাকবে। ঠিক আছে বাবা, মনে থাকবে আমার। মেহেরের বাবা চলে যায় নয়নের কাছে। টেবিলের উপর মিষ্টির কার্টুন দেখে নয়নকে জিজ্ঞেস করলো, এগুলো কি তুমি এনেছো নয়ন? জি আঙ্কেল, আমি নিয়ে এসেছি। আজকে ইন্টারভিউ দিয়ে আসার সময় আমার চাকরিটা কনফার্ম হয়ে গিয়েছে। কালকে থেকে জয়েন করার ডেট দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। ফার্স্ট ইন্টারভিউয়ে তোমার চাকরি কনফার্ম, এটা তো অনেক খুশির খবর। আজকের রাতে এখানে খেয়ে যাবে। আঙ্কেল, আমি বাসাতে খাবার এনে রেখেছি, বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। সমস্যা নেই, ওইটা পরে না হয় খেয়ে নিও। এখন আমাদের বাসায় খেয়ে তারপর যাবে। জানি না কি রান্না করেছে, তবে যেটা রান্না করেছে সেটা দিয়েই অল্প খাবার খেয়ে তারপর যাবে। নয়ন আর কিছু বলে না। লোকটা এত করে খাবার খাওয়াতে যাচ্ছে, তাই সে আর বেশি বাড়াবাড়ি করেনি। মেহের মামুনি, টেবিলে খাবার দাও, আমরা খেয়ে নেই। তোমার খাবারও নিয়ে এসো, আমরা সকলে একসাথে বসে তারপর খাবো। ওরা বাইরে গিয়েছে, ওরা বাইরে থেকে খেয়ে আসবে, ওদের জন্য বসে থেকে লাভ নেই। তোমরা বসো বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি সব কিছু। মেহের চলে যায় রান্নাঘরে খাবার আনতে। মেহেরের বাবা এবং নয়ন টেবিলে বসে পড়ে। মেহেরের খাবার আনা শেষ হলে সেও ওদের সাথে বসে পড়ে খেতে। তা নয়ন, স্যালারি কত টাকা ধরেছে? এখন আপাতত 20,000 টাকা ধরেছে, পরবর্তীতে নাকি কাজের মাধ্যমে আরও টাকা বাড়বে। সে তো অনেক ভালো কথা। প্রথম অবস্থাতেই 20,000 টাকা স্যালারি। আমি যে সময় প্রথম ঢুকি তখন যেন আমার স্যালারি কত ছিল, 12,000 টাকা মান্থলি ঢুকেছিল। আর এখন সেই স্যালারি এসে দাঁড়িয়েছে প্রায় 1,00,000 টাকার উপর। এইদিকে একটা ভালো লক্ষণ আছে, সেটা হচ্ছে সরকারি চাকরির মধ্যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চাকরি করা যায় এবং নির্দিষ্ট বেতনের লিমিট থাকে। আর এখানে কোনো লিমিট নেই। তার উপর আবার তুমি যতদিন কাজ করতে পারবে ততদিন ওই কোম্পানিতে থাকতে পারবে, ওরা তোমাকে রাখবে। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। তাদের তিনজনের মধ্যে মেহের চুপচাপ খেয়ে নেয়, কোনো কথা না বলে। আর মেহেরের বাবা এবং নয়ন, তারা দুজনে মিলে কথা বলতে বলতে আস্তে আস্তে খাবার খায়। নয়ন খাবার খেয়ে আসার সময় মেহেরের বাবা নয়নকে ডাক দিয়ে বলল, নয়ন, তোমার অফিস কয়টা থেকে? 10টা থেকে অফিস, এখান থেকে 9টায় বেরিয়ে যাব। অফিসে একটু আগে চলে যাব, কিন্তু লেট করব না। মেহেরের ক্লাস 10টা থেকে। তুমি যাওয়ার সময় প্রত্যেক দিন একটু কষ্ট করে মেহেরকে নামিয়ে দিয়ে যেতে পারবে। আসার সময় না হয় সে তার বান্ধবীদের সাথে চলে আসতে পারবে। আমার কোনো সমস্যা নেই আঙ্কেল, আমি তো এইদিকে যাব। যদি মেহেরের কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে যেতে পারবে। নয়নের কথা শুনে মেহেরের বাবা মেহেরকে উদ্দেশ্য করে বলল, মেহের, তোমার কোনো সমস্যা আছে নয়নের সাথে কলেজে যেতে? দেখো, তুমি তো এখান থেকে একা একা যাও, মাঝে মধ্যে আমাকে গিয়েই নামিয়ে দিয়ে আসতে হয়। রাস্তায় তো কত বখাটে পোলাপান থাকে। এখন নয়ন হচ্ছে আমাদের বাড়ির ছেলে। এখন তুমি যদি নয়নের সাথে যাও তাহলে আমি অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো। ঠিক আছে বাবা, আমি ওনার সাথে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নয়ন, তুমি তো শুনলেই, মেহের তোমার সামনে বলল ওর কোনো সমস্যা নেই। তাহলে তুমি কাল থেকে যাওয়ার সময় মেহেরকে সাথে নিয়ে যেও। আর নয়ন, তুমি মেহেরকে কবে থেকে প্রাইভেট পড়ানো শুরু করবে? পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি আছে। এখন তো ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। আঙ্কেল, কালকে থেকে পারবো। আমি অফিস শেষ করে বাসে এসে ফ্রেশ হয়ে মেহেরকে পড়াতে আসবো। ওকে বলবেন যেন রেডি হয়ে থাকে। নয়ন এটা বলে সোজা মেহেরদের বাসা থেকে বেরিয়ে তার ঘরে চলে যায়। আর মেহেরের বাবা মেহেরকে উদ্দেশ্য করে বলল, নয়নের অফিস শেষ হওয়ার পর ও তোমাকে পড়াতে আসবে। তুমি তোমার রুমের রেডি হয়ে ওর জন্য অপেক্ষা করো। দেখো, কিছুদিন নয়নের কাছে পড়াশোনা করে নয়ন কেমন পড়ায়। যদি তোমার কাছে ভালো লাগে ওর পড়ানো, তাহলে না হয় নয়নের কাছে পড়াশোনা করবে, আর নয়তো তোমার জন্য অন্য শিক্ষক দেখতে হবে। ঠিক আছে বাবা, আমি ওনার জন্য রেডি হয়ে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, এখন রুমে গিয়ে একটু পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো। সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে পড়তে বসবে, সকালবেলার পড়া মাথায় থাকে বেশি। ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি পড়াশোনা করে ঘুমিয়ে পড়বো। আর সকালবেলা তাড়াতাড়ি আমি উঠতে পারি। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, ওরা আসলে ওদেরকে দরজা খুলে দিয়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। তার দরকার পড়বে না, কারণ তাদের কাছে আলাদা চাবি রয়েছে। ঠিক আছে।
মেহেরের বাপ আর কোনো কিছু না বলে উনি গিয়ে ওনার রুমে শুয়ে পড়েন। মেহের নিজেও একটু পড়াশোনা করার পর ঘুমিয়ে পড়ে। মেহেরের পরিবারের লোকজন রাত কয়টায় বাসায় এসেছে কেউই বলতে পারবে না। তাদের কাছে এক্সট্রা চাবি ছিল বলে কাউকে আর ডাকতে হয়নি। সকালবেলা সবাই একসাথে যখন ব্রেকফাস্ট করছিল তখন বাইরে থেকে কলিং বেল বাজিয়ে ওঠে নয়ন। হয়েছে তোমার? আমি নিচে দাঁড়াচ্ছি, চলে এসো। একটু দাঁড়ান, আমি আসতেছি। আমার সব কিছু ঠিকঠাকই আছে, আমি শুধু ঘর থেকে ব্যাগ নিয়ে আসছি। এটা বলে মেহের দৌড়ে তার রুমে চলে যায়। সে একেবারে সকালবেলা পড়াশোনা করে তৈরি হয়ে তারপর ব্রেকফাস্ট করতে এসেছিল। মেহের দৌড়ে নিজের রুমে গিয়ে তার কলেজ ব্যাগটা নিয়ে তার বাবাকে বলে বেরিয়ে পড়ে। আসার সময় মেহেরের বাবা মেহেরকে বলল, ওই সময় নয়ন কলিং বিল বাজিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, উনি কলিং বেল বাজিয়েছিল। নয়ন কোথায় আছে? এইখানে নাকি নিচে চলে গিয়েছে? উনি বলেছে উনি নিচে অপেক্ষা করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তাহলে। কোনো সমস্যা হলে নয়নকে বলবে, আর নয়নকে বলতে না পারলে আমাকে বলবে, মনে থাকে যেন। ঠিক আছে বাবা, মনে থাকবে। এখন আমি আসছি, উনি নিচে দাঁড়িয়ে আছেন, দেরিতে গেলে আবার কি না কি মনে করবেন। এটা বলে মেহের বেরিয়ে যায় বাসা থেকে। নিচে গিয়ে দেখে নয়ন বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মেহের এতটুকু রাস্তা নামতে নামতে দেখতে পায় নয়ন কয়েকবার গাড়ির দিকে তাকাচ্ছে। মেহের নয়নের কাছে গিয়ে নয়নকে জিজ্ঞেস করলো, দেরি করে ফেললাম বেশি? আসলে বাবা জিজ্ঞাসা করেছিল আপনার কথা, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গিয়েছে। ও সমস্যা নেই, দেরি হয়নি। আমি এমনিতেই ঘুরে দেখতেছিলাম, তুমি চিন্তা করো না। তোমার সব কিছু ওকে, কমপ্লিট। রিক্সা ডাকবো এখন? হ্যাঁ ডাকুন, আমার সব কিছু ওকে। আরেকটু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা দেখতে পায়। তখনই নয়ন রিক্সাওয়ালা মামাকে ডেকে দুজন উঠে বসে। তারপর নয়ন মেহেরকে মেহেরের কলেজের সামনে নামিয়ে দিয়ে তার অফিসে চলে যায়। নয়নের যেহেতু আজকে অফিসের প্রথম দিন, তাই সকলের সাথে নয়নকে মিট করিয়ে দেয় নয়নের বস। সকলের সাথে পরিচিত হয়ে ভালোই লাগলো নয়নের। তাদের মধ্যে একটা ছেলে, নিহাল নামের ছেলেটা নয়নের চেয়ে কিছুটা বড় হবে। নয়ন, কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি যতটুকু পারি তোকে সাহায্য করব। ধন্যবাদ আপনাকে এতটা সাহস জোগানোর জন্য। আরে ভাই, আমি তোর চেয়ে কিছুটা বড় হব বয়সে, সেই জন্য তুই আমাকে আপনি বলে বুড়ো বানিয়ে দিবি? আরে না ভাই, আমি আসলে সেই মাইন্ডে কথা আপনাকে বলিনি, সরি ভাই। কোনো কথা শুনতে চায় না। আজ থেকে আমরা ফ্রেন্ড। বন্ধুত্বের মাঝে কোনো আপনি তুমি হবে না, শুধু তুই। কিন্তু নয়নকে কিছু বলতে না দিয়ে নিহাল আবার বলে উঠল, এইখানে আবার কিন্তু কিসের? কোনো কিন্তু কিন্তু হবে না। আজ থেকে তুই করে বলবি, আমিও বলবো। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি আমার কাজে যাচ্ছি। পরে আবার কথা হবে, ছুটির সময়। আজকে প্রথম দিন অফিস করে নিহালের মতো বন্ধু পেয়ে নয়নের অনেকটাই ভালো লেগেছে। নয়ন যতটা প্যারা মনে করেছিল, চাকরিতে ততটা প্যারা নেই। নয়ন বাসায় আসে সন্ধে 6:30টায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 7টার সময় মেহেরের বাসায় কলিং বেল দেয়। তখন মেহেরের বাবা এসে দরজা খুলে দেন। ও নয়ন, তুমি এসেছো? গিয়ে দেখো, মেহের হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছে মেহেরের রুমে। ওই যে ওইটা মেহেরের রুম, তুমি যাও। নয়ন আর কোনো কিছু না বলে মেহেরের রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় 2টা টোকা দেয়। তখন মেহের বলে ওঠে, কে ওখানে? আমি নয়ন, ভিতরে আসবো? ও আপনি? আসুন আসুন, এখানে বলার কি আছে? আপনার এখানে আসার কোনো অনুমতি লাগবে না। অনুমতি লাগবে না? কিন্তু না বলে একটা মেয়ের করে তো এমনি এমনি ঢোকা যায় না, তাই না? প্রাইভেসি বলে তো একটা কথা আছে, যে কারোর ক্ষেত্রেই। তা ঠিক। আচ্ছা, এখন আর কোনো কিছু না বলে বই খুলো। তারপর মেহের বই খুলে নয়ন মেহেরকে সবগুলো সাবজেক্টে ভালো করে বুঝিয়ে দিয়ে মেহেরকে আবার জিজ্ঞেস করলো, মেহের, আমি যে যে সাবজেক্টগুলো তোমাকে বুঝিয়ে দিলাম সবগুলো ভালো করে বুঝতে পেরেছো তো? না বুঝলে বলতে পারো, আবার আমি বুঝিয়ে দেব। সমস্যা নেই, বুঝতে পেরেছি। আপনি কি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলেন? না, আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করিনি। তাহলে আপনি এই সাবজেক্ট এত ভালো করে কিভাবে পড়ালেন? এই সাবজেক্টের টিচাররাও তো এত ভালো করে পড়াতে পারে না যতটা আপনি পড়িয়েছেন। আমি অন্য বিষয় নিয়ে পড়াশোনা করলেও মানবিক সাবজেক্টে এটা নিয়ে আমার অনেকই কৌতূহল ছিল, সেজন্য ওই সাবজেক্টের পাশাপাশি মানবিক সাবজেক্টটাও আমি জেনে নিয়েছিলাম। আসলে মানবিকের ক্ষেত্রে আমার অনেকটা আগ্রহ ছিল এসব কিছু জানার বোঝার।
আমি তো মানবিক নিয়ে হিমশিম খাচ্ছি, আর আপনি নিজের সাবজেক্ট শেষ করে আবার অন্য বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। এই জন্যই বলি, আল্লাহ সবার মাথার ব্রেন এক বানায়নি। এটা বলবে না মেহের, আল্লাহ সবার মাথার ব্রেন একরকম করে বানিয়েছেন। কেউ এটাকে যত্ন করে আগলে নিচ্ছে, আবার কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করতেছে। দেখো, একটা চারা গাছকে যদি তুমি যত্ন করো, প্রত্যেক দিন পানি দাও, কীটনাশক দাও, তাহলে গাছটি দেখবে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর যদি তুমি এর কোনো কিছুই না করো, তাহলে দেখবে গাছটি আস্তে আস্তে বড় হবে, কিন্তু গাছটি মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি মানুষের ব্রেন মানুষ পড়াশোনায় কাজে লাগায়, আবার কেউ লাগায় না। জি স্যার, বুঝতে পেরেছি। এতদিন তাহলে আমার অনেক ভুল ধারণা ছিল, আজকে আপনার কথা শুনে আমার সমস্ত ভুল ধারণা চলে গিয়েছে। আচ্ছা, আমি এতক্ষণ যা বুঝিয়েছি সব কিছু বুঝতে পেরেছো তো? যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে নির্দ্বিধায় আমাকে বলবে। পড়াশোনা নিয়ে কোনো লজ্জা নেই। তুমি একটা বিষয় বুঝতে নাই পারো, তাই বলে তুমি যদি স্যারকে জিজ্ঞেস না করো, তাহলে কিন্তু এটা তোমার অনেক বড় বোকামি। বুঝতে পেরেছি স্যার, আমি যেটা না বুঝবো সেটা আপনার কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। আজকে মোটামুটি সব কিছু বুঝে নিয়েছি, রাত্রে পড়াশোনার পর বুঝতে পারবো কোনটা ভালোভাবে আয়ত্তে আসেনি। সেটাই না হয় কালকে দেখাবো আপনাকে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আসি মানে? বাবা বলেছে আপনাকে খেয়ে যেতে। আজকে না, অন্যদিন। আজকে বাড়িতে খাবার এনে রেখেছি, সেগুলো নষ্ট হয়ে যাবে যদি এখন না খাই। কিন্তু বাবা তো বলে গিয়েছে আপনাকে খাইয়ে তারপর ছাড়ার জন্য। বাবা এসে যদি আমাকে বকে তাহলে? কিছু বলবে না, আমার কথা বলো তাহলেই হবে। নয়ন এটা বলে সেখান থেকে চলে যায় নিজের রুমে। নয়ন যাওয়ার পর মেহের তার টেবিলে থেকে সব বই খাতাগুলো গুছিয়ে খাবার খেয়ে এসে আবার পড়তে বসে। এভাবে দিনের পর দিন চলতে থাকে। তার মধ্যে কেটে গিয়েছে দীর্ঘ 2টি মাস। এই 2টি মাসে মেহের একটা জিনিস উপলব্ধি করেছে, নয়ন যখন মেহেরের পাশাপাশি থাকে তখন মেহেরের মনটা এমনিতেই আনন্দ পায়। যখন নয়ন মেহেরের থেকে দূরে থাকে তখন মেহেরের প্রচণ্ড মন খারাপ হয়। একবার তো নয়নদের কোম্পানি থেকে চট্টগ্রাম থেকে নয়নকে ঢাকা পাঠানো হয় 1 সপ্তাহের জন্য। তখন তো মেহেরের প্রচণ্ড মন খারাপ হয় নয়নের জন্য। নয়ন আজকে মেহেরকে পড়ানোর সময় জিজ্ঞেস করলো, মেহের, তোমার রুমে ওই যে ওই মেয়ে, ওনাকে তো তোমাদের বাসায় দেখিনি আগে কখনো, বা এখনো দেখি না। মেহের কিছুক্ষণ সময় চুপ থেকে বলল, উনি আমার ফুপি হয়। ফুপি নাকি কোন ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, তখন থেকে আমাদের পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। দাদা আর বাবা মিলে ফুপিকে আমাদের বাড়িতে আসতে না করে। আজ পর্যন্ত বাবা আমাদের বাড়িতে ফুপির নাম নিতে দেয় না। জানি না আমাদের ফুপি বেঁচে আছে কিনা। এই বাড়িতে ফুপির কথা উঠলে বাবা প্রচণ্ড রেগে যায়। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখন এসব বাদ দাও, পড়তে বসো, পড়াশোনার দিকে মনোযোগ দাও। নয়ন মেহেরকে পড়ানো শেষ করে যখন বেরিয়ে যাবে তখন মেহেরের বাবা নয়নকে ডাক দেয়, নয়ন, এদিকে আসো, আজকে আমার সাথে খেয়ে তারপর বাসা যাবে। নয়ন এসে মেহেরের বাবার পাশে দাঁড়ায়। তারপর মেহেরের বাবাকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, আজকে আমার পেট ভরা। বাইরে থেকে বিকেলবেলা নিহালের সাথে খেয়ে এসেছিলাম, এখন কিছু না খেলেও চলবে। আরে সমস্যা নেই, এখন একটু খেয়ে নাও, রাতে তো না হয় খিদে পাবে। তারপর দুজন একসাথে বসে খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানে নয়ন হঠাৎ বলে উঠল, আঙ্কেল, একটা কথা বলবো? কথা বলবে, ঠিক আছে, এতে জিজ্ঞেস করার কি আছে? আসলে আঙ্কেল, মেহেরের রুমে একটা মেয়ের পিক দেখলাম। মেহের বলল সে নাকি তার ফুফি, তো ওনাকে নাকি আপনারা মেনে নেননি পালিয়ে যাওয়ার কারণে। ও আমাদের বাসা থেকে পালিয়ে গিয়েছিল আমার আর বাবার মুখে চুনকালি মেখে। এরপর থেকে ওর সাথে আমাদের ফ্যামিলির সব যোগাযোগ বন্ধ। তুমি ওর কথা আজকে কেন আবার তুললে? ও আমাদের কেউ নয়, ওকে আমরা ভুলে গিয়েছি। যে আমাদের কথা মনে রাখিনি তার কথা আমরা মনে রাখবো কেন? আঙ্কেল, ভুল তো মানুষ নিজেরাই করে, সেও না হয়ে করেছে, তার জন্য আপনি এভাবে এতগুলো বছর নিজের বোনকে নিজের দিকে দূরে রাখবেন? একবার খোঁজখবর নিয়ে দেখেন উনি কষ্টে আছে নাকি সুখে আছে। ভাই হয়ে তো আপনার এতটুকু দায়িত্ব নিশ্চয়ই রয়েছে। আপনার বোন কার সঙ্গে পালিয়ে গেল, সুখে আছে নাকি দুঃখে আছে, বেঁচে আছে নাকি মরে গিয়েছে, এইসব কিছু খোঁজখবর রাখা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। নয়ন, তুমি আমাকে নৈতিক দায়িত্ব শেখাতে আসবে না একদম। ও আমাদের জন্য মরে গিয়েছে, ওর কোনো অস্তিত্ব নেই আমাদের জীবনে। ও ওর মতো ভালো থাকুক, আমি আমার মতো। যে মেয়ে আমাদের ফ্যামিলির কথা চিন্তা না করে সে তার দুদিনের ভালোবাসার জন্য আমাদের মুখে চুনকালি মেখে পালিয়ে যেতে পারে, সেই মেয়ের আর কোনো জায়গা নেই আমাদের জীবনে।
তুমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। এই কথা বলে মেহেরের বাবা সেখান থেকে উঠে চলে যায়, রেখে যায় পেছনে ফেলে দুটি চোখ, যে চোখ দুটি এই মানুষটার কাছ থেকে কোনো কিছু আশা করেছিল। সে আশাটা মাটি করে দিয়ে মেহেরের বাবা চলে যায় নিজের রুমে। এই ছেলে, তুমি আমাদের ফ্যামিলিতে পার্সোনাল বিষয়ে এত নাক গলাচ্ছ কেন? বাইরের মানুষ বাইরের মানুষের মতো থাকবে, আর তো কিছুতে নাক গলাতে আসবে না, একদম বলে দিলাম। বাবা নিজেই তো এই রাস্তার ছেলেকে এইখানে এনে দাঁড় করিয়েছে, এখন তো একটু একটু ফল ভোগ করতেই হবে। শোনো, তুমি বাহিরের ছেলে বাহিরের ছেলের মতো থাকবে। তোমার জন্য এখন বাবা এখান থেকে না খেয়ে উঠে চলে গিয়েছে। নয়ন কিছু বলতে যাবে তার আগেই মেহের বলে উঠল, তোমরা সকলে মিলে এভাবে ওনাকে কথা শোনাচ্ছ কেন? তোমরা কোনোদিন বলেছ ফুপির কথা বাবার সামনে? মা, তুমি তো প্রতিদিন বাবার কানে বিষ ঢালো যেন ফুপির কাছে না যায়, ফুপিকে খোঁজ খবর না করে। আর আপু, তুই তো বাবার কানে গিয়ে বলিস যে ফুপি এখানে আসলে নাকি ফুপিকে বাড়ির সম্পত্তি ভাগ দিতে হবে, জায়গার সম্পত্তি দিতে হবে। একে তো নিজেই জামাই নিয়ে পড়ে আছিস এই বাড়িতে, তার উপর আবার বাবার কানে ফুপির নামে এসব বলে বেড়াচ্ছিস। লজ্জা করে না তোদের? মানুষটা এখন কেমন আছে, কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গিয়েছে, তোদের সেই খবর রয়েছে? তোরা মানুষ না। নয়ন সেখান থেকে উঠে চলে যায়, নিজের ফ্ল্যাটে এসে সবকিছু গুছিয়ে নেয়। সকালবেলা এখান থেকে চলে যাবে ঠিক করেছে। এসেছিল যেই কাজে, সে কাজটাই তো হয়নি। নয়ন আসার কিছুক্ষণ পরেই মেহের ছাদে আসে। আস্তে আস্তে নয়নের রুমের দিকে যেতে থাকে। তখনই ওই পাশের ছাদ থেকে কয়েকটা ছেলে মেহেরকে নয়নের রুমে যেতে দেখে অন্য কিছু ভেবে তারা পুলিশের কাছে ফোন করে। তারপর নিচে কিছু মানুষজন জড়ো করে। মেহের নয়নের রুমে এসে জিজ্ঞেস করে, এদের কথায় কষ্ট পেয়েছেন? ওদের জন্য আমি আপনাকে সরি বলতেছি। আসলে ওরা এরকমই, কোনো কিছু না ভেবে মানুষকে যা তা বলে বেড়ায়। আরে সমস্যা নেই, তুমি কেন সরি বলবে? আমারই উচিত হয়নি বাইরের মানুষ হয়ে তোমাদের পার্সোনাল বিষয়ে নাক গলানোর। মেহের যখন কিছুটা সামনে আসবে ঠিক তখনই পাপোশের মধ্যে পিছলে নয়নের উপর এসে পড়ে এবং সাথে সাথে নয়ন আর মেহের খাটে পড়েছে। নয়ন নিচে পড়ে যায় এবং মেহের নয়নের উপরে পড়ে। ঠিক তখনই তাদের ঘরের দরজা খুলে কয়েকজন মানুষ হুমড়ি খেয়ে ঢোকে। তাদের সাথে মেহেরের বাবাও ছিল এবং দুলাভাই। মেহের তাড়াতাড়ি করে নয়নের উপর থেকে উঠে দাঁড়িয়ে তার বাবাকে বলল, বাবা, তোমরা যা ভাবছো সেরকম কিছুই না। আমি শুধু স্যারকে সরি বলতে চেয়েছিলাম পরিবারের জন্য। তুমি আর কি বলবে মেহের? যা দেখার আমরা তো চোখের সামনেই দেখলাম, তাই না? সবাই আপনারা কি ভুল দেখলেন? তাদের মধ্যে একজন ছেলে বলে উঠল, আপনাদের মেয়ে এখন সাদিহুটি ওই ছেলের ঘরে আসছিল, তখন আমার সন্দেহ হয়, তাই আমরা কয়েকজন মিলে পুলিশকে কল করে এলাকার লোকজন জড়ো করে নিয়ে এসেছি। আর সবকিছু তো আপনাদের সামনেই। এখন আপনারা ঠিক করুন কি করবেন। আঙ্কেল, আপনারা যেরকম ভাবছেন সেরকম কিছুই না। মেহের পা পিছলে পড়ে যায় বিছানায়, তার বাইরে আর কোনো কিছু না আঙ্কেল। মেহেরের আব্বু নয়নকে ডাক দিয়ে পাশে নিয়ে বলল, নয়ন, আমি তোমাকে বিশ্বাস করি, সাথে আমার মেয়েকেও। আমার বিশ্বাস তোমরা এরকম কোনো কিছুই করোনি, কিন্তু এখন এইসব এলাকার মানুষকে বোঝানো যাবে না। তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নিজেদের মান সম্মান বাঁচাও, আমারটাও বাঁচাও। আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা। নয়ন কি করবে বুঝতে পারছে না। সে তো এসব কোনো কিছুর মধ্যেই ছিল না, তাহলে কি থেকে কি হয়ে গেল? বেশ কিছুক্ষণ পর একজন দাড়িওয়ালা ব্যক্তিকে দেখতে পায় নয়ন। সেই লোকটা আসার পর মানুষ বলা বলি করছে, কাজেই চলে এসেছে, এখন ওদেরকে বসিয়ে দাও। মেহেরের বাবা মেহেরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মেহের মা, নয়নকে বিয়ে করে নাও, নয়ন তোমাকে ভালো রাখবে। আমার বিশ্বাস তোমরা কোনো কিছুই করোনি, যাতে আমার মান সম্মান যাবে, সাথে তোমাদেরও। কিন্তু এখন সেইগুলো পাড়ার মানুষকে বোঝানো সম্ভব না। ওরা বুঝবে না, ওদের কাজই মানুষকে বিব্রত করা। তার চেয়ে বরং ওদেরকে আর সুযোগ না দিয়ে বিয়েটা করে ফেলো মা। আমি তোমার সাথে আছি, বাবাকে বিশ্বাস করো তো? মেহের কান্না করে বলল, বাবা বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি যাতে তোমার মান সম্মান নষ্ট হবে। তুমি চলে যাওয়ার পর মা, আপু, দুলাভাই সকলে মিলে স্যারকে অনেক কথা শুনিয়েছে, সেজন্য আমি স্যারকে সরি বলতে এসেছিলাম। ওনার কাছে যাওয়ার সময় ওই পাপোশের মধ্যে পা পিছলে ওনার উপরে পড়ি
আর উনি ব্যালেন্স হারাতে না পেরে খাটে পড়ে যায়। ঠিক তখনই ওরা ঘরে আসে। এর বেশি আর আমাদের মধ্যে কোনো কিছু হয়নি বাবা, বিশ্বাস করো। হ্যাঁ বিশ্বাস করি মা, আমাকেও তুমি বিশ্বাস করে বিয়েটা করে নাও। আমার বিশ্বাস নয়ন তোমাকে ভালো রাখবে। ঠিক তখনই মেহেরের মা এসে বলল, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। এমন এতিম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি, যেখানে আমার মেয়ের কোনো ভবিষ্যৎই নেই। পাড়ার একজন লোক বলে উঠল, আপনার মেয়ে যখন এই ছেলের সাথে ইটিস পিটিস করছিল তখন আপনারা কোথায় ছিলেন? এখন আসছেন এই ছেলের সাথে বিয়ে দেবেন না? কোন ছেলের সাথে বিয়ে দেবেন আপনার মেয়েকে, কোন ছেলে বিয়ে করবে, এইসব কিছু জেনে আমাদের সাথে এই সমাজের মধ্যে থেকে এসব নোংরামি চলবে না। এক্ষুনি ওদেরকে বিয়ে করাতে হবে, আর নয়তো দোনোটাকে এখান থেকে শহরছাড়া করব। মেহেরের মা আর কোনো কিছু বলে না। মেহেরের দুলাভাই বলে উঠল, আম্মা, যা হচ্ছে হতে দিন। এই ছেলেকে দিয়ে বাসার যত কাজ আছে সব করিয়ে নিব আমরা। সাথে কাজের লোকের আর টাকা লাগবে না, ওই টাকা দিয়ে শপিং করতে পারবেন। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু এই ছেলেকে দিয়ে কাজ করানো সম্ভব হবে? তা কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা না হয় আপনি আমার উপর ছেড়ে দিন। ওই ছেলেকে এমনভাবে টাইট করব যাতে একেবারে শিক্ষা হয়। বেশ কিছুক্ষণের মধ্যে মেহের এবং নয়নের দুজনের বিয়েটা কমপ্লিট হয়েছে। লোকজন চলে যাওয়ার পর মেহেরের বাবা নয়নের যা কিছু ছিল সবকিছু নিয়ে মেহেরের রুমে রেখে দেয়। নয়ন অবশ্য আসতে চায়নি, কিন্তু মেহেরের বাবা জোর করে নয়নকে ওনার সাথে নিয়ে এসেছে। সব জিনিসপত্র মেহেরের রুমে রেখে নয়নকে মেহেরের বাবা উদ্দেশ্য করে নয়ন, বলল, আমার এই পরিবারের সবচেয়ে দামি মূল্যবান জিনিসটা তোমার হাতে আজ থেকে তুলে দিলাম। সেই জিনিসটাকে কখনো অবহেলা করো না। আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আজ থেকে তোমাকে দিলাম, তাকে নিজের সর্বোচ্চটা দিয়ে আগলে রেখো। আমার এই মেয়ের চোখের পানি কখনো পানি আসতে দিও না। আজ থেকে সেই দায়িত্ব তোমাকে দিলাম। জানি তোমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু এখানে অস্বাভাবিকতার কোনো কিছুই নেই। জি আঙ্কেল। নয়ন আজ থেকে আঙ্কেল নয়, বাবা বলে ডাকবে আজ থেকে। মেহেরের বাবা চলে যাওয়ার পর মেহের বিছানায় বসে থাকে, দুই হাঁটুর মধ্যে মুখ দিয়ে বসে থাকে। নয়ন একটা চেয়ারে বসে মেহেরকে বলল, সরি মেহের, পারলে মাফ করে দিও। আজকের এই সিচুয়েশনটা আমার জন্য ক্রিয়েট হয়েছে। মেহের এবার হাঁটু থেকে মাথা তুলে নয়নের দিকে তাকিয়ে তারপর বলল, আপনি আবার কি করছেন? আপনি তো কিছুই করেননি। আমি যদি আজকে ওইখানে তোমার খাওয়ার টেবিলে তোমার ফুফির কথা না তুলতাম, তাহলে তুমি আমার রুমেও যেতে না, আর এইসব কিছু হতো না। এখানে আপনার কোনো দোষ নেই, শুধু শুধু নিজেকে দোষ দিবেন না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নয়ন আর কোনো কিছু বলল না, চুপচাপ সেখানে বসিয়েছিল। তখন মেহেরকে উদ্দেশ্য করে বলল, আপনি খাটের ওপাশে গিয়ে শুয়ে পড়ুন, আমি এই পাশে শুয়ে পড়ি। বসে থেকে আর লাভ কি? আপনার তো কালকে আবার অফিসে যেতে হবে। এখন ঘুমিয়ে পড়ুন তাড়াতাড়ি। নয়ন আর কোনো কিছু না বলে বিছানার একপাশে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় মেহেরের চুলগুলো নয়নের মুখের উপর পড়ে আছে। নয়ন আস্তে আস্তে সেই চুলগুলো মুখ থেকে ছড়িয়ে তারপর বালিশের মাথায় রেখে দিল। নয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর একেবারে অফিসের জন্য রেডি হয়ে যায়। মেহেরকে আস্তে আস্তে ডাক দিয়ে ঘুম থেকে তুলল। মেহের কলেজে যাবেন আজকে? 9টা বাজতেছে। আজকে যেতে ইচ্ছে করছে না, কালকে থেকে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি। সে কি, আপনি নাস্তা করে যাবেন না? আপনি একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আপনাকে নাস্তা করিয়ে দিচ্ছি। শুনো মেহের, এত অধৈর্য হবে না। আমি বাইরে থেকে নাস্তা করে নেব, তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি বরং একটু শুয়ে রেস্ট করো। মেহের কিছু বলতে যাবে, তখন মেহেরকে কোনো কিছু বলতে না দিও নয়ন সোজা গিয়ে মেহেরের কাছে মেহেরের দুই কাঁধে দুই হাত দিয়ে ধরে সোজা গিয়ে মেহেরকে বিছানায় শুয়ে দেয়। তারপর মেহেরের উপর পাতলা কাঁথাটা দিয়ে দেয়। এখন চুপচাপ ঘুমিয়ে থাকো, আমি বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিতে পারবো, আমার হাতে টাইম রয়েছে। মেহেরকে কোনো কিছু বলতে না দিয়ে সে বেরিয়ে যায় রুম থেকে। নয়নের যাওয়ার দিকে তাকিয়ে মেহের মনে মনে বলল, আপনাকে চেয়েছিলাম আমার জীবনে, কিন্তু এইভাবে আপনার মনে কষ্ট দিয়ে চাইনি। জানি না আপনি আমার উপর রাগ করে রয়েছেন কিনা, কিন্তু খুব শীঘ্রই আমি সব কিছু ঠিক করে ফেলবো, দেখে নেবেন আপনি। এই কথাগুলো মনে মনে চিন্তা করে মেহের আবার ঘুমিয়ে পড়ে। মেহেরের আম্মু ঘুম থেকে উঠে কাজের মেয়েকে কাজ করতে দেখে জিজ্ঞেস করলো,
নাস্তা হয়েছে সব? না, নাস্তা পুরোপুরি হয়নি, আর একটু বাকি রয়েছে। কয়টা বাজে তোর সেই দিকে খেয়াল আছে? এখনো নাস্তা হয়নি কেন? আসলে মেহের আপু এখনো ঘুমোচ্ছে তো, সেই জন্য। মেহেরের মা এখানে আর কোনো কিছু না বলে শুধু মেহেরের রুমে চলে যায়। সেখানে গিয়ে মেহেরকে ঘুম থেকে তুলে তারপর মেহেরকে বলল, কালকে বিয়ে হতে না হতে তোদের এত তাড়াহুড়ো ছিল এসব কিছু করে ফেলার? লজ্জা করে না আমাদের মুখে চুনকানি মেখে এসব করতে? কালকে রাতে মনে হয় এই ছেলের সাথে এইসবই করতে গিয়েছিলিস রে, তাই তো লোকজনের হাতে ধরা পড়তে হয়েছে। মান সম্মান আর রাখলি না। সকালবেলা মেহেরের মায়ের এসব কথা শুনে মেহের তাজ্জব বনে যায়। তারপর মেহেরের মায়ের দিকে তাকিয়ে মেহের মাকে উদ্দেশ্য করে বলল, এসব কোন ধরনের কথাবার্তা আম্মু? এমন নোংরা কথা তোমার মুখ দিয়ে আসছে কিভাবে? আমি তোমার মেয়ে, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? তুমি কিভাবে পারলে এই নোংরা কথাগুলো আমার উপর এভাবে বলতে? একবার তোমার বুক কাঁপলো না? আর কালকে আমি এসব করতে চাইনি, তুমিও ভালো করেই জানো। আর আজকে যদিও আমরা এসব করে থাকি নাই কেন, আমরা এখন হালাল সম্পর্কের মধ্যে আছি। রুচিতে বাঁধবে কেন? যা সত্যি তাই তো বলেছি। তোর চয়েস এত খারাপ আমি আগে চিন্তাও করিনি। ভেবেছিলাম তোকে বড়লোক জায়গাতে বিয়ে দেবো, বড় ঘর দেখে। আর সেখানে তুই কি করলি? একটা এতিম ছেলেকে বিয়ে করে ফেললি, যার কোনো নিজের ভবিষ্যৎই নেই। এখন শ্বশুরের ঘরে বসে বসে খাবে? আমার স্বামী তো ঘরে বসে বসে খাচ্ছে না, তোমার বড় মেয়ের জামাই ঘরে বসে বসে খাচ্ছে। তাকে গিয়ে বলো আমার স্বামী বিয়ের পরের দিন কাজে গিয়েছে। আর তোমার বড় মেয়ের জামাই এখনো তো ঘরের মধ্যে বসে বসে নিজের শ্বশুরের টাকায় খাচ্ছে। সেই দিকে খেয়াল আছে তোমার? আমার পিছনে এভাবে পড়ে আছো কেন? মেহেরের আম্মু আর কোনো কিছু না বলে মেহেরকে উদ্দেশ্য করে বলল, কয়টা বাজে? সকাল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? নাস্তা কে বানাবে শুনি? এখনো নাস্তা হয়নি কেন? ও তাহলে কাহিনী এইটাই? প্রথমে বলে দিলেই তো হতো। তোমাদের জন্য নাস্তা ব্যবস্থা করতে হবে। বাড়িতে কাজের মেয়ে রয়েছে, তার সাথে সব সময় আমি কেন কাজ করব? তোমার বড় মেয়েকে বলো আজ থেকে ওর সাথে কাজ করতে। এতদিন তোমাদেরকে কোনো কিচ্ছু বলিনি, আজকে তোমাদের আসল রূপটা সামনে নিয়ে আসলাম। মেহেরের আম্মু আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আম্মা, মন খারাপ নাকি? এভাবে মুখ গুমরা করে বসে আছেন কেন? জামাই বুদ্ধি দাও তো, কিভাবে ওদের দুজনকে আলাদা করা যায়। মেহেরের দুলাভাইও কিছুক্ষণ চিন্তা করে তারপর মেহেরের আম্মুকে বলল, নয়নের অফিসের কোনো মেয়ে কলিগ দ্বারা কাজ করতে হবে, আর বাড়িতে আপনাদের অত্যাচার করতে হবে, তাতেই হয়ে যাবে। বাড়িতে না হয় আপনারা করুন, আর বাইরেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, জামাই যা করার তাড়াতাড়ি করো। এই ছোট লোককে আমার আর সহ্য হচ্ছে না। আমি খেয়ে এখনই বের হচ্ছি। ওদের বিয়ের 15 দিনও দেখবেন টিকতে পারবে না। মেহেরের দুলাভাই খেয়ে বেরিয়ে পড়ে নয়নের অফিসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে নয়নের অফিসের একটা কলিগ মেয়েকে কিছু টাকা দিয়ে মেয়েটাকে বলে নয়নের সাথে ক্লোজলি দাঁড়াতে। আর তখন একটা ফটোগ্রাফার দিয়ে মেহেরের দুলাভাই পিক তুলে নেয় এবং সেগুলো এডিট করে বিছানায় নেয়, দুজনের শরীর থেকে কাপড় সরিয়ে দেয় এবং একটা চাদর দিয়ে ঢেকে দেয় দুজনকে। বাড়িতে গিয়ে যখন মেহেরের দুলাভাই মেহেরকে সেগুলো দেখায় তখন মেহের কি বলবে ভেবে পায় না। মেহের তো এই ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল, তাহলে নয়ন আজকে ঠিক করে বাড়িতে গিয়ে সব কিছু সত্য কথা বলে দেবে মেহেরকে। বাড়িতে যাওয়ার পর মেহের কোনো কথা বলে না। মেহের নয়নকে আর কোনো কিছু বলতে না দিয়ে থামিয়ে দেয়। তারপর মেহের বলতে থাকে, তোর এই নষ্ট মুখে আমার নাম মুখে আনবি না। তুমি আমাকে থুতুকারি করতেছো কেন মেহের? হঠাৎ তোমার কি হলো? এমন বিহেভ করতেছো কেন? তুই এসবের যোগ্য না। তোর সাথে এর চেয়ে ভালো ব্যবহার করার আমার পক্ষে সম্ভব নয়। এখন এখান থেকে বেরিয়ে যা। নয়ন বাইরে এসে বসে, তখনই মেহেরের আম্মু এসে বলে, এই ফকিরে বাচ্চা, তুই নাকি ভালো রাখতে পারিস? কাজে মেয়েটা ছুটিতে গিয়েছে, এখন গিয়ে আমাদের জন্য রান্না বসা। আমি রান্না করবো কেন আপনাদের বাসায় মেয়ে থাকতে? মেহেরের দুলাভাই এসে ঠাস করে নয়নকে চড় মারে। সেটা অবশ্য মেহের দেখতে পেয়েছে। তখনই মেহের এদিকে এগিয়ে আসে। নয়ন ভেবেছে মেহের হয়তো নয়নের পক্ষে কথা বলবে, কিন্তু নয়নকে ভুল প্রমাণিত করে। ওই ছোট লোকের বাচ্চা, কি ভেবেছিস এই বাড়িতে এখানে এসে বসে বসে খাবি? তা হবে না, এক্ষুনি গিয়ে রান্না বসা। নয়ন আর কোনো কিছু না বলে সোজা রান্নাঘরে চলে যায়। নয়ন ভাবছে, এখন মেহেরকে কোনো কিছু বলা যাবে না, যা জিজ্ঞেস করার রাতে জিজ্ঞেস করতে হবে। কি হয়েছে? নয়ন রান্নাবান্না শেষ করে রাত 8টায় ঘরে ঢুকে, তারপর
ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মেহের খেতে বসেছে। নয়নকে না বলে ওদের সাথে খেয়ে মেহের নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। নয়ন সেদিন রাতে না খেয়ে মেহেরের পাশে বিছানায় শুতে গিয়েছিল। তখন মেহের বলেছিল, তোর মতো ছোট লোকের বাচ্চার এখনো এত বড় কপাল হয়নি যে মেহেরের পাশে ঘুমাবি। মেহের কি হয়েছে আমায় বলো প্লিজ, কি হয়েছে যার জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? কোনো কিচ্ছু হয়নি, তুই এখান থেকে নাম। আর কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করবি না, চুপচাপ ঘুমাতে দে আমায়। সেদিনের পর আজ প্রায় 1 মাসের মতো মেহেরের পরিবার থেকে অত্যাচার করা হচ্ছে নয়নকে। কিন্তু নয়ন সেই সব কথা মেহেরের বাবাকে কোনোভাবে জানাতে চাচ্ছে না। নয়ন একদিন একটা ডিসিশন নেয়। সে বাড়িতে এসে মেহেরকে জিজ্ঞেস করলো, দেখো মেহের, এভাবে কোনো সম্পর্ক চলতে পারে না। তুমি কোন বিষয়টা নিয়ে আমার সাথে এরকম বিহেভিয়ার করতেছো একটু খুলে বলবে? তুমি কি চাচ্ছ আমি বুঝতে পারতেছি না। মেহের সেই সময় ঘুমের ঘোরে ছিল। একটু আগেই মাত্র ঘুম থেকে উঠেছে। সে ঘুমের ঘোরে নয়নকে বলে দিল, তুই আমার জীবন থেকে চলে যা, তাহলে আমি অনেক খুশি হব। ব্যাস। পরের দিন নয়ন বাসা থেকে বেরিয়ে অফিসে যায় ঠিকই, কিন্তু সেই দিনের পর আর বাসায় ফেরেনি নয়ন। নয়ন যখন বাসায় ফেরেনি মেহের ততটা পাত্তা দেয়নি। যখন রাত পার হয়ে সারাদিন পার হয়, পুরো একদিন চলে যায়, কিন্তু নয়নের কোনো খোঁজ নেই। তখন মেহের গিয়ে তার আব্বুকে বলল সব কিছু খুলে। মেহের, এই কাজটা তুমি একদম ঠিক করনি। আমি তোমাকে খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান মেয়ে ভাবতাম। তোমার কাছে আমি এটা কখনোই আশা করিনি। মেহের কোনো কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকে। মেহেরের বাবা মেহেরকে কথা শুনিয়ে তারপর চলে যায় নয়নের অফিসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কোনো কিছুই জানতে পারে না। বাড়িতে এসে সব কিছু জানায় মেহেরকে। মেহের তখন অনেকটা ভেঙে পড়ে। চিন্তা করো না নয়ন, হয়তো একটু কষ্ট পেয়েছে, কিন্তু ঠিকই চলে আসবে। মন খারাপ করো না, গিয়ে একটু রেস্ট নাও, যাও। পরের দিন যখন মেহেরের বাবা অফিসে চলে যায়, তখন মেহের বাসা থেকে বেরিয়ে নয়নের অফিসে যায় নয়নকে খোঁজার জন্য। কিন্তু তার বেলাও একই রকম অবস্থা। নয়নকে সে কিছুতেই খুঁজে পায় না। আসার সময় একটা মেয়ে তার সামনে পড়ে। মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল। তারপর মেহেরের মনে পড়ে এটা তো সেই মেয়ে নয়নের সাথে ছুঁইতে যে এই মেয়েটা ছিল। মেহের দৌড়ে গিয়ে মেয়েটাকে একটা থাপ্পড় মারে। তারপর মেয়েটাকে ইচ্ছে মতো চুলে ধরে টানতে থাকে এবং মারতে থাকে। এক সময় সে মেয়েটাকে জিজ্ঞেস করলো, বল আমার নয়ন কোথায়? তুই মনে হয় নয়নকে কোথাও লুকিয়ে রেখেছিস আমার কাছ থেকে। ছাড়বো না তোকে, সত্যি কথা বল। আমার নয়নের খোঁজ না দিলে। এই মেয়ে কি করতেছো? ছাড়ো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে মারতেছো কেন কোনো কিছু না বলে? আমি তো তোমাকে চিনি না, আর আমাকেও তোমার চেনার কথা নয়। তাহলে তুমি অচেনা একজন মানুষকে কেন এভাবে মারতেছো? আমি তোকে পুলিশে দিব, এক্ষুনি দাঁড়া। তুই আমার নয়নকে কোথায় লুকিয়ে রেখেছিস তাড়াতাড়ি বলে ফেল, নয়তো খুবই খারাপ হয়ে যাবে তোর সাথে। তুই এখনো আমাকে চিনে উঠতে পারিসনি। মেয়েটা পুলিশের কথা শুনে ভয় পেয়েছে। তারপর সে মেহেরকে বলল, তুমি নয়নের কি হও? আমি নয়নের স্ত্রী হই। তুই আমার স্বামীর সাথে পরকীয়া করেছিলি তাই না? তোকে আমি ছাড়বো না। তোর জন্য আজকে আমি আমার স্বামীর কাছ থেকে দূরে। তোকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। দেখুন, নয়নের সাথে আমার কোনো কিছুই নেই। শুধু শুধু আজে বাজে কথা বলবেন না। নয়নের সাথে আমার এ ধরনের কোনো সম্পর্ক নেই। আমার হাজব্যান্ড আছে, তাহলে আমি নয়নের সাথে কিসের জন্য এইসবে জড়াবো? মেহের মেয়েটার কথা শুনে তার ব্যাগ থেকে সে ছবিগুলো বের করে এই মেয়েটার সামনে তুলে ধরলো। তারপর মেয়েটাকে বলল, তাহলে বল এই ছবিগুলো কিসের? এই ছবিতে তো স্পষ্ট তোর মুখ বুঝে যাচ্ছে। ও মাই গড, শোনো তাহলে আমি তোমাকে বলি, সেই দিন একটা লোক এসেছিল আমার কাছে, আমাকে কিছু টাকা দিয়ে তারপর বলল নয়নের পাশে গিয়ে দাঁড়াতে, শুধু 2টা ছবি তুলবে, এর বেশি কিছু করবে না। মেহের কি যেন একটা ভেবে ব্যাগ থেকে মোবাইলটা বের করে মোবাইলের স্ক্রিনে একটা ছবি উনার সামনে ধরলো। তারপর জিজ্ঞেস করলো, দেখ তো এই ছেলেটা কিনা? হ্যাঁ, এটাই সেই লোক যে কিনা আমাকে টাকা দিয়ে বলেছিল নয়নের পাশে একটু দাঁড়াতে, শুধু জাস্ট 2টা ছবি তুলবে, আর কিচ্ছু না। মেহের আর সেখানে কোনো কিছু না বলে বেরিয়ে পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় তার বাবাকে ফোন করে বলল বাড়িতে আসার জন্য। মেহেরের বাবা সে নিজেও বাড়িতে আসতো। মেহেরের ফোন পেয়ে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে বাড়িতে। মেহের বাড়িতে পৌঁছানোর আগেই মেহেরের বাবা বাড়িতে পৌঁছে যায়। মেহের বাড়িতে এসে তার দুলাভাইকে ডেকে বের করে আনে।
মেহেরের দুলাভাই সামনে আসার পর মেহের গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে। বাবা, এই শুয়োরের বাচ্চা সেই দিন কিছু ছবি এডিট করে এনে আমাকে দেখিয়েছিল আর বলেছিল এসব নাকি নয়ন করেছে। ওরা তিনজন মিলে আমাকে আমার স্বামীর কাছ থেকে আলাদা করেছে। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। শুধু নয়নকে খুঁজে না পেলে সব কয়টাকে আমি পুলিশে দেব। টেনশন করিস না মা, নয়নের ঠিকানা আমি পেয়েছি। নয়নের বাসা ঢাকায়, আমার এক কলিগের বাসার পাশেই ওদের বাসা। চল, আমি তোকে নিয়ে যাচ্ছি সেখানে। না বাবা, তোমাকে যেতে হবে না, ঠিকানা আমায় দাও। আমি যেহেতু এত কিছু করেছি, যেহেতু সব কিছুর ঝামেলা আমি নিজেই ভাঙবো। কিন্তু তুই এত দূরে একা কি করে যাবি? আমি সাথে যাচ্ছি, কিচ্ছু হবে না, সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি চলে আসব। না বাবা, আমি যেতে পারবো, তুমি শুধু আমাকে ঠিকানাটা দাও। তুই একটা বাইরের ছেলের জন্য আমার স্বামীর গায়ে হাত তুলেছিস, এটা একদম ঠিক করিসনি মেহের। তোর সম্পর্কে উনি তোর দুলাভাই হয়। ও তাই নাকি? তোমরা যেন কি হও আমার আমার মনে নেই। তোমাদেরকে দেখে আমার ঘৃণা হয়। তোমরা আমার মা বোন, সেগুলো ভাবতেও ঘৃণা হয়। আপনি তো আমার মা, আপনি আমার মা হয়ে কিভাবে পারলেন আমার সংসার ভাঙতে? আর তুমি তুমি তো আপু হয়ে সব কিছু জেনে শুনো তোমার স্বামীর পক্ষে কথা বলতেছো। এইটাই তোমার শিক্ষা, তাই তো? আর তোমাকে কি বলবো মা, যেমন মেয়ে তা তো তেমনই হওয়ার কথা। কাকে কি বলতেছিস? তোকে যেটা বলেছি সেটা কর। তুই ফ্রেশ হয়ে আয়, আমি গাড়ি করে দিচ্ছি এখান থেকে। মেহের চলে যায় ফ্রেশ হতে। 5 মিনিটে ফ্রেশ হয়ে চলে আসে সেখান থেকে। এখন যেহেতু রাত 10টা বেজে গিয়েছে, তাই এখান থেকে গাড়ি যেতে যেতে প্রায় সকাল হয়ে যাবে। মেহেরকে রাত 3টার সময় গাড়িতে তুলে দেয় মেহেরের বাবা। সাবধানে যাবি মা, আর পৌঁছে আমায় কল করবে। ওইখানে যা তুই, আমি পরশুদিন আসছি, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবি। ওইখানে আমার কলিগের বাসা আছে, বউ বাচ্চা থাকে ওখানেই। কাউকে কোনো কিছু করতে হবে না বাবা, আমার যত কষ্টই হোক না কেন আমি ওকে মানিয়ে নিব। আমি যেভাবে ওকে কষ্ট দিয়েছি সেভাবে ঠিক করে নেব। আমাকেও তো কষ্ট পেতে হবে, ওকে তো আর কম কষ্ট দেইনি আমি। বর্তমান মেহের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর নয়নের আম্মু মেহেরকে এসে ডেকে নিয়ে যায় নিচে। দুপুরবেলা লাঞ্চ করতে অফিস থেকে নয়ন এবং নয়নের আব্বু আসে। নয়নের আম্মু একজন সার্ভেন্টের সাথে হাতে হাতে রান্নাঘর থেকে সবকিছু এনে টেবিলে রাখছিল। তখন মেহের নিজেও নয়নের আম্মুর সাথে কাজ করতে থাকে। মেহের, তোকে কাজ করতে হবে না, তুই গিয়ে বস। সারা জীবন কাজ করতেই হবে, এখন একটু রেস্ট নে। সমস্যা নেই আম্মু, আমি করতে পারবো, আপনি চিন্তা করবেন না, আমার অভ্যাস আছে কাজ করার। হ্যাঁ বুঝতে পেরেছি, তোর অভ্যেস আছে, কিন্তু এখন নতুন এসে আমাদের বাড়িতে কাজ করতে হবে না, পরে আস্তে আস্তে সব কিছুই করতে পারবে। আপু আমাকে দাও না একটু কাজ করতে, এভাবে বসে থাকতে আমার ভালো লাগে না। আমি তো বেশি কষ্টের কাজ করতেছি না, তোমাদের সঙ্গে হাতে হাতে একটু লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাজ কর, তোকে আর কেউ না করবে না, কিন্তু সাবধানে করবি, হাতে পায়ে যেন ব্যথা না পাস। তারপর ওরা তিনজন সবকিছু ঠিকঠাকভাবে টেবিলে রাখে। তার কিছুক্ষণের মাথায় নয়ন এবং নয়নের বাবা দুজন চলে আসে লাঞ্চ করার জন্য। তারা 5 জন টেবিলে বসে দুপুরবেলা লাঞ্চ করার জন্য। টেবিলে বসে সবাই যখন খাচ্ছিল তখন নয়নের বাবা নয়নকে বলল, আজকে আর তোকে অফিসে যেতে হবে না। অফিসের যত কাজ ছিল সব কিছু কমপ্লিট করে তারপর এসেছি। সাথে একটা ফাইল নিয়ে এসেছি, সেই ফাইলটা তুই কাজ করে রাখলেই চলবে। আজকে আর অফিসে যাওয়া লাগবে না, রেস্ট কর, গিয়ে পড়াশোনাতেও একটু নজর দে। ঠিক আছে বাবা। রাব্বি কবে আসবে দেশে? তোর সাথে কথা হয়েছে? তার আসতে নাকি আরও 2 মাসের মতো সময় লাগবে, আর সেখানে সব কাজ একেবারে গুছিয়ে তারপর আসতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, মন খারাপ করিস না, সময় হলে ঠিকই রাব্বি চলে আসবে। তাদের 5 জনের খাওয়া শেষ হওয়ার পর মেহের সার্ভেন্টের সাথে সবকিছু গুছিয়ে রাখে। খাওয়ার মধ্যে নয়নের সাথে একটা কথাও হয়নি, কিন্তু নয়নের দিকে পুরো দৃষ্টি ছিল মেহেরের। নয়নের আম্মু মাঝে মধ্যে মেহেরকে প্লেটে খাবার তুলে দিয়েছিল। নয়নের বাবা সেও বলেছিল এটা নাও ওটা নাও। নয়ন খাওয়ার পর যখন রুমে যাওয়ার আগে তার আম্মুকে বলেছে, আম্মু আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আসো। নয়নের আম্মু কফি করে সে কফিটা মেহেরের হাতে দিয়ে বলল, মেহের যা, কফিটা নয়নের কাছে দিয়ে আয়। উনি তো আমাকে না করেছে ওনার ঘরে যাওয়ার জন্য, এখন গেলে যদি পরবর্তীতে আবার আপনার সাথে রাগ দেখায় তখন?
এত কিছু নিয়ে ভাবতে হবে না, এত কিছু নিয়ে ভাবলে তোদের সম্পর্ক ঠিক হবে না। এখন গিয়ে নয়নকে কফিটা দিয়ে তারপর ওকে বোঝানোর চেষ্টা করবি, বুঝেছিস? মেহের ঠিক আছে বলে কফির মগটা নিয়ে নয়নের রুমে যায়। মেহের গিয়ে দেখে নয়ন বিছানায় শুয়ে ফোন টিপছে। মেহেরকে দেখে নয়ন কিছু বলে না। মেহের কফির মগটা হাতে রেখে বলল, আপনার কফি। নয়ন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মেহেরকে বলল, তোকে বলেছিলাম আমার রুমে না আসার জন্য, তারপরে কেন এসেছিস আমার রুমে? বেরিয়ে যা, এক মুহূর্ত আমার রুমে দাঁড়াবে না। তোকে আমার সহ্য হচ্ছে না, একদম না। সামনে আসবি না আমার। আমার করা ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু বিশ্বাস করেন আমাকে ফাঁসানো হয়েছিল ওই সময় আপনার সাথে ওরকম বাজে বিহেভ করার জন্য। একটু ওয়েট করে, আমি আসতেছি, কিছু দেখাচ্ছি আপনাকে। মেহের দৌড়ে গিয়ে তার নিজের রুম থেকে তার ব্যাগ থেকে ওই ছবিগুলো বের করে এনে নয়নের সামনে দিয়ে বলল, এই ছবিগুলো সেদিন দুলাভাই আমার হাতে দিয়ে বলল আপনার আর ওই মেয়ে নাকি সম্পর্ক চলতেছে। তারপর ওরা আমাকে আরও বুঝিয়ে আপনি নাকি আমায় ছেড়ে চলে যাবেন। আমি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই কথাটা কখনো বলা হয়নি। আমাদের বিয়েতে সবচেয়ে খুশি ছিলাম আমি। মা অনেক বুঝিয়েছিল আপনাকে ছেড়ে দেওয়ার জন্য। বাড়ির প্রত্যেকে আমাকে সেই সব বুঝিয়েছে, শুধুমাত্র বাবা ছাড়া। আমি থাকতে চাই আপনার সাথে, থাকতে চাই সারাটা জীবন। আমাকে একটা সুযোগ দিন। সব কিছু ঠিক আছে তোমার, কিন্তু সমস্যাটা কোন জায়গায় তুমি জানো? সেদিন যদি তুমি আমার সাথে এরকম বিহেভ না করে আমাকে জিজ্ঞেস করতে এই মেয়েটাকে, তখন আমি সব কিছু তোমার সামনে খুলে বলতাম। কিন্তু তুমি তখন তা করোনি, তুমি অন্য পথে চলেছিলে। হ্যাঁ, আমি ভুল পথে চেয়েছিলাম। এখন ঠিক বুঝতে পারছি। তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি সব কিছু আগের মতো ঠিক করে দেব, তোমাকে কোনো অভিযোগ করার সুযোগই দেব না। মা বাবা আব্বু সবাইকে আগলে রাখবো। এখন সামনে থেকে যাও। তোমাকে আমি সাদাসিধে সরল ভেবেছিলাম, তুমি যে এত কিছু করবে তলে তলে আমি কখনো বুঝতে পারিনি। তুমি এইসব বিষয় নিয়ে আমার সাথে এরকম করেছিলে। তুমি করেছিলে ঠিক আছে, তোমার ফ্যামিলিকে উস্কে দিয়েছিলে। চলে যাও আমার সামনে থেকে। একটা মেয়ে নিজের সংসার বাঁচানোর জন্য কি না কি করে, আর আমি তো তোমাকে ভালোবাসতাম। আর আমি কি করে তোমাকে ছাড়তে পারতাম? আমি ভেবেছিলাম তোমাকে একটু অবহেলা করলে তুমি হয়তো আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি কখনো ভাবিনি তুমি আমার থেকে এতটা দূরে চলে যাবে। এখন দেখতে পাচ্ছ তো নাকি, এসব কিছু করার আগে তোমাকে ভাবা উচিত ছিল। তুমি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে যে এই মেয়ের সাথে আমার কি সম্পর্ক, ওর সাথে আমি এসব করেছি কি না, আমার কোনো সম্পর্ক আছে কি না। তুমি এসব কিছু না জেনেই আমার সাথে মিসবিহেভ করেছিলে। এসব কিছু আমার কাছে ম্যাটার ছিল না। তুমি যখন বলেছিলে তোমার লাইফ থেকে দূরে চলে যেতে, তখন মনে হয়েছে আমি তোমার লাইফে সত্যি আবর্জনার মতো। সেজন্য তোমার কথা রাখতে চলে এসেছিলাম তোমার লাইফ থেকে। তাহলে এখন আবার আমার পেছনে পড়ে আছো কেন? তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো করে থাকতে দাও। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সেটা তুমিও জানো, আমিও জানি। প্লিজ আমাকে একবারের মতো ক্ষমা করে দাও। আমি আর দ্বিতীয়বার এরকম কোনো ভুলই করব না, যাতে তুমি কষ্ট পাও। সব সময় তোমার কথা শুনে চলবো, যা হবে সব কিছু তোমার সাথে শেয়ার করব। দাও, আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার পায়ে পড়ছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হয়তো দেহটা থাকবে, কিন্তু দেহের মধ্যে প্রাণ থাকবে না। আর কোনো কথা বলবে না, এখন বের হও। আমি একটু ঘুমাবো, আমার একটু ঘুম প্রয়োজন। তোমার এসব কেন কেন আমার কাছে আর ভালো লাগতেছে না, একদম বিরক্ত লাগতেছে, জাস্ট বিরক্ত। মেহেরকে বাইরে বের করে দিয়ে নয়ন ঘরের দরজা লাগিয়ে দেয়। মেহের কাঁদতে কাঁদতে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পর নয়নের আম্মু মেহেরের রুমে এসে দেখে মেহের কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে আছে। নয়নের আম্মু সে মেহেরের মাথায় হাত বুলিয়ে দেয়। তখন মেহের সজাগ ছিল। নয়নের আম্মুকে দেখে মেহের জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি কি খুব খারাপ মেয়ে? আমি কখনোই ভালো মেয়ে হতে পারলাম না। জানো, আমার সবচেয়ে বড় ভুল ছিল আমিও ওনাকে এসব বিষয় না বলে অযথা কষ্ট দিয়ে গেছি ওনাকে। তাই তো উনি আমার সাথে রেগে গিয়েছে। আমি রাগ করে বলেছিলাম আমার সামনে না আসতে, তাই বলে উনি আমার থেকে দূরে চলে গিয়েছিল। বিশ্বাস করো,
আমি যখন কথাটা বলেছিলাম আমার একটুও হুঁশ ছিল না। কান্না করে না মা, সব কিছু ঠিক হয়ে যাবে একদম। একটু সময়ের অপেক্ষা শুধু। নয়ন বাইরে থেকে যতটা কঠোর দেখায় তার হৃদয় কিন্তু অতটাও কঠোর নয়। আর কয়েকদিন গেলেই দেখবি নয়ন নিজেই তোকে কাছে টেনে নিবে, এতে কষ্ট পাস না। জানো আম্মু, ছোটবেলা থেকে মায়ের তেমন একটা আদর পাইনি। উনি সব সময় ওনার সাজগোজ দিয়ে পড়ে থাকতেন। তারপর উদয় হলো বড় অপুর মেয়ের জামাই, আমাদের বাসায় থাকতে শুরু করে। মা, দুলা ভাই, আপা অনেক রাত করে বাড়িতে ফিরতো প্রত্যেক দিনই। আমাকে দেওয়ার মতো ওদের কারো কাছে তেমন সময়ই ছিল না, একমাত্র বাবা ছাড়া। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কাজের মেয়ের সাথে আমি রান্নাঘরে গিয়ে কাজ করতাম, কিন্তু ওরা কেউ কোনোদিন যায়নি রান্নাঘরে। বাবা যখন রাত 2টার সময় 3টার সময় অফিস থেকে কোনো কাজ করে বাসায় ফিরতো, তখনও দরজা আমি খুলে দিতাম, ওরা কেউ খুলে দেয়নি। ওই পরিবারের একমাত্র বাবা ছাড়া আর কেউই আমাকে ভালোবাসেনি। তারপর তোমার ছেলে আসে আমার জীবনে, তাকে আস্তে আস্তে একটু একটু করে ভালোবেসে ফেলি। যখন ওনাকে ভালোবেসে ফেলি তখন আমার ফ্যামিলির সবাই আমার বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে, ওনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তখন এটা বুঝতে পারিনি ঠিকই, কিন্তু এখন সব কিছুই আমার কাছে ক্লিয়ার। নয়নের আম্মু একই শক্ত করে জড়িয়ে ধরে বললেন, একদম কষ্ট পাবি না, আমরা তোর ফ্যামিলি না? আমি, মা, তোর বাবা, তোর কাছে একটা আপু আছে, তোর স্বামী আছে, তোর আর কি লাগবে? এখন সম্পূর্ণ ফ্যামিলি তোর। আর কিছুদিন পরে তো এই ফ্যামিলির মধ্যমণি হয়ে উঠবি তুই। তোর বাচ্চা হবে, নিজের সংসার হবে, স্বামী, সব কিছু নিয়ে অনেক খুশি থাকবি। তখন আর এইসব অতীতের কথা মনে পড়বে না। মেহের তখনও কাঁদতে থাকে তার শাশুড়ির কোলে মাথা রেখে। নয়নের আম্মু তখন বলে উঠল, এখন চুপ কর, এত কাঁদলে মাথা ব্যথা করবে। একটু ঘুমিয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এতক্ষণ ওদের মধ্যে যা কথা হচ্ছিল সবকিছুই বাইরে থেকে শুনছিল নয়ন। মেহের কাঁদতে কাঁদতে রুম থেকে চলে এসেছিল, সেজন্য নয়ন ওর পিছু পিছু এসে দেখতে চেয়েছিল মেহের কি করে। কিন্তু এখানে এসে মেহেরের এরকম কষ্টের কথাগুলো শুনে নয়নের নিজেরই খারাপ লাগে। নয়ন নিজের রুমে চলে যায়, সেখানে গিয়ে নিজেকে নিজে বলতে থাকে, আর কয়েকটা দিন কষ্টটা সহ্য করেন, তোকে উপলব্ধি করতে হবে আমার কেমন লেগেছিল। এই বাড়িতে এত অপমানের পরও আমি পড়েছিলাম তোর আর মায়ের জন্য, কিন্তু তুই আমাকে ওদের সাথে মিলে এরকম হ্যারাসমেন্ট করেছিলি। সেটা বুঝেই হোক কিংবা না বুঝেই হোক করেছিলি, তো ফিউচারে যেন এরকম করতে না পারিস তার জন্য আমার এই কঠিন পদক্ষেপটা নেওয়া। তারপর নয়ন নিজেও ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে বাইরে চলে যায়। বাইরে এসে বন্ধু সৈকতের সাথে দেখা করে তারপর তারা দুজনে একটা চায়ের স্টলে বসে। তার দিনকাল কেমন চলতেছে তোর? এখন তো তোকে দেখে যায় না, অফিসে বসে একেবারে আমাদেরকে ভুলে গিয়েছিস। আসলে সেরকম কোনো কিছুই নয় তোর, অফিসের কাজের চাপ, নিজের 2 মুঠো ভাত খাওয়ার সুযোগ হয়ে ওঠে না। সারাদিন অফিস করার পরও রাতের বেলাও কাজ করতে হয় অফিসের। আমি তো নতুন নতুন গিয়েছি, সেজন্য আমার কাজটা করতেও দেরি হচ্ছে। হ্যাঁ তা ঠিক, নতুন নতুন অফিসে গিয়েছিস, কাজ বুঝতে একটু সময় লাগবেই। তা আমাদের বন্ধু বান্ধবদের কী খবর? সবার সাথে যোগাযোগ রয়েছে? আমি তো গ্রুপ থেকে লিফট নিয়েছিলাম আরও অনেক আগেই। গ্রুপের মধ্যে মনে হয় না এই 1 সপ্তাহের ভিতরে কেউ SMS দিয়েছে, আর আগে কেউ দিলেও আমার মনে কর রিপ্লাই দেওয়ার মতো সময় ছিল না। আমি আমার নিজের কাজ নিজেই শেষ করতে পারি না, আবার এইখানে অযথা টাইম দেবো কী করে? তা অবশ্য ঠিক, কিন্তু সবগুলোর সাথে একবার দেখা করা উচিত ছিল। অনেকদিন ধরে সবার সঙ্গে দেখা হয় না। আমার বিয়ের অনুষ্ঠানে দেখা করতে পারবি সবগুলো সাথে, তখন দাওয়াত দিলে সবাই তো আসবে, তখন না হয় মিট করে নিস সকলের সাথে। তোর বিয়ে মানে? তুই তো বলেছিলি তুই এখনই বিয়ে করবি না, তাহলে এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে তোর? বিয়ে করার ইচ্ছে নেই রে গাদা, অলরেডি বিয়ে করে ফেলেছি আর 2 মাস আগে। বউ এখন বাড়িতে আছে, কিছুদিন পর অনুষ্ঠান করা হবে, তারপর না হয়। বিয়ে করে নিয়েছিস আর একবারও বললি না? কীভাবে পারলি তুই এরকম নিমুখ হারামি করতে? তুই তো আমাকে বেস্ট ফ্রেন্ড মানিস, তারপরেও একবার বললি না? ভাই, যে পরিস্থিতিতে বিয়ে করেছিলাম তখন কাউকে কোনো কিছু বলার সুযোগ হয়ে ওঠেনি। এমনকি আমার পরিবার
তখন জানেনি আমি বিয়ে করেছি। বিয়ে করার পর পরিবারের সকলকে জানাই। তখন পরিবারের সকলে মেনে নিয়েছিল? মানবে না কেন? তাদের একমাত্র ছেলে বলে কথা, না মেনে যাবে কোথায়? অবশ্য তারা পরিবারে কেউ আশা করেনি এইভাবে আমি বিয়ে করব। কিন্তু পরবর্তীতে সকলেই বুঝতে পেরেছে আমি পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করেছিলাম এবং মেয়েটাও। আগে থেকে ভালোবাসতে নাকি মেয়েটাকে? আর মেয়ের বাসা কোথায়? জানি না ভালোবাসতাম কিনা, কিন্তু মেয়েটাকে দেখলে ভালো লাগতো। বাসা চট্টগ্রাম। মামা, এত দূরে কীভাবে গিয়ে বিয়ে করতে পারলে? মামা তো বোন আমার। নানুর বাসায় গিয়েছিলাম, তখন বিয়ে করে একেবারে চলে আসি বাড়িতে। বাহ বন্ধু বাহ, আজকে একটা মামাতো বোন নেই বলে বিয়েটাও করতে পারলাম না। শুভকামনা রইল তোদের বিবাহিত জীবনের তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা পয়দা করে আমাকে মামা কাকা হওয়ার সুযোগ করে দে। আচ্ছা, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আমি উঠি। বাড়িতে আবার সকলে অপেক্ষা করতেছে। নয়ন সৈকতকে বলে আসার সময় রাস্তার ফুটপাতে দেখতে পায় ফুচকা বিক্রি করছে। একবার মেহেরকে কলেজে দিয়ে আসার সময় মেহের বায়না করেছিল সে ফুচকা খাবে। তখন নয়ন নিজেও মেহেরকে ফুচকা কিনে খাইয়েছিল। আজকে সেই কথা মনে পড়তে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে 3 প্লেট ফুচকা নিয়ে নেয়। বাড়িতে এসে নয়ন তার আপুকে ডেকে বলল, আপু, তোদের জন্য ফুচকা এনেছি, খেয়ে নে। আসার সময় দেখতে পাই রাস্তার পাশে ফুচকা বিক্রি করতেছিল, সেজন্য তোদের জন্য নিয়ে এলাম। ঢং করিস না তো, সত্যি করে বল, আমাদের জন্য এসেছিস নাকি নিজের বইয়ের জন্য এনেছিস? এনেছিস তো নিজের বইয়ের জন্য, এখন নাম দিচ্ছিস আমাদের। কি স্বার্থপর তুই! তখনই সেখানে মেহের এবং নয়নের আম্মু এবং নয়নের আব্বু এসে উপস্থিত হয়। নয়ন বলে উঠল, কি আজে বাজে কথা বলতেছিস কেন? আমি ওর জন্য কেন ফুচকা আনতে যাব? আমি তোদের জন্য নিয়ে এসেছি। 3 প্লেট আছে এখানে, চাইলে 1 প্লেট দিতে পারিস। বাবা, তুই তো আগে কখনো আমাদের জন্য ফুচকা নিয়ে আনিসনি, তাহলে এখন কি করে বিশ্বাস করব যে তুই বৌমার জন্য ফুচকা না এনে আমাদের জন্য ফুচকা এনেছিস? ছেলে আমার বউ পাগল, উপরে উপরে স্বীকার না করলেও ভিতরে ভিতরে ছটপট করতেছে। তোমরা শুরুটা করলে কি? খেলে খাও, না খেলে তো এত কথা বলতেছো কেন তোমরা? এখানে 3 প্লেট ফুচকা রয়েছে, তোমরা 3 জন খেয়ে নাও, আর কথা বাড়িও না তো। ওদের জন্য নিয়ে আসলি, আমার জন্য আনলি না কেন? তুমি ছেলে হয়ে আবার এই বুড়ো বয়সে এইসব খাবে? লজ্জা করে না? নয়নের কথা শুনে নয়নের বাবা একটু চুপ করে। এমন একটা রিয়াকশন দেয় যেন কষ্ট পেলেন, খানিকটা এরকম অভিনয় করলেন। তারপর মেহেরের দিকে তাকিয়ে বলল, দেখছো মেহের, তোমার স্বামী আমাকে খাওয়ার খোটা দিয়েছে। থাকবো না এ বাড়িতে, চলে যাব আমি। ও আমার ভালো দেখতে পারে না। বাবা, আপনি চিন্তা করবেন না, আমার ভাগেরটুকু আপনি খাবেন। এ মেয়ে, চুপচাপ খেয়ে নে। এত কথা বলিস কেন? আম্মু খাবার দাও, আমি আসতেছি, খিদে পেয়েছে। ঠিক আছে, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার টেবিলে দিচ্ছি। নয়ন উপরে চলে যায়। মা যখন খাবার টেবিলের দিকে যায় তখন মেহের বলে উঠল, আম্মু, আপনাকে যেতে হবে না, আমি খাবার দিচ্ছি ওনাকে, আপনি বরং ওদের সাথে গল্প করুন। নয়নের আম্মু মেহেরের মাথায় হাত দিয়ে বললেন, অন্য সময় হলে তোকে একা ছাড়তাম না, আমিও যেতাম তোর সাথে, কিন্তু এখন এই পরিস্থিতিতে তোকে একা ছাড়ছি যেন নয়নের কাছে। তোমরা তোমাদের মধ্যে ঝামেলা মিটমাট করে নাও। মেহের কোনো কিছু না বলে সোজা রান্নাঘরে চলে যায়। সেখান থেকে একে একে সব খাবার এনে টেবিলে রাখে। নয়ন সে টেবিলে বসে। ততক্ষণে বাড়ির সকলের খাওয়া শেষ, শুধু মেহের বাকি ছিল। নয়ন টেবিলে বসতে বসতে মেহেরকে বলল, বাড়ির সকলে খেয়েছে? হ্যাঁ, ওরা সবাই আপনার জন্য ওয়েট করে তারপর কিছুক্ষণ হলো মাত্র খেয়ে উঠেছে এখান থেকে। তুই আসনি কেন ওদের সাথে? এরপর থেকে আর কখনো আমার জন্য ওয়েট করবি না, মার সাথে আপুর সাথে খেয়ে নেবি। মেহের মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সম্মতি জানায়। তারপর নয়ন বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এভাবে বস এখানে। মেহের চুপচাপ বসে পড়ে নয়নের পাশে। তারপর দুজনের খাওয়া শেষ হলে দুইজনের রুমে চলে যায়। সকালবেলা 7টার সময় বাড়ির কলিং বেল দেয় কে যেন। ফজরের নামাজ পড়তে উঠেছিলেন নয়নের আম্মু এবং আপু, সাথে মেহের কেউ তুলেছিল। তারপর তারা 3 জন একসাথে হাতে হাতে সার্ভেন্টের সাথে নাস্তা বানাচ্ছিল। তখনই কলিং বেল বেজে উঠে নয়নের আম্মু বলল, তোরা এখন থাক, আমি গিয়ে দেখছি কে এসেছে। আম্মু চলে যায় সেখান থেকে দরজার কাছে। দরজা খোলার পর সামনে একটা লোক দেখতে পায়। লোকটা যখন নয়নের আম্মুর দিকে ফিরে তাকালো তখন নয়নের আম্মুর 2 চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্পষ্ট সুরে বলল,
কেমন আছেন ভাইজান? মেহেরের আব্বুর তারও একই রকম অবস্থা। এত বছর পর নিজের বোনকে সামনাসামনি দেখে চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি খুব তাড়াতাড়ি চোখের পানিটুকু মুছিয়ে তারপর বলল, ভালো আছি। সরি, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। এটা বলে মেহেরের বাবা দরজার পাশ থেকে সরে যেতে নেয়। তখনই নয়নের আম্মু তার ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইজান, তুমি ভুল ঠিকানায় আসোনি, তুমি সঠিক ঠিকানায় এসেছো। এটা তোমার মেয়ের শ্বশুর বাড়ি। ভাইজান, ভেতরে এসো। মেহেরের বাবাকে নয়নের মা হাত ধরে টেনে নিয়ে ভেতরে সোফায় বসায়। তখনই রান্নাঘর থেকে মেহের এবং নয়নের আপু আসে। নয়নের আপুকে নয়নের আম্মু ইশারায় বুঝালো এটা তোমার মামা হয়। তখনই নয়নের আপু সালাম দিয়ে মামাকে জিজ্ঞেস করে, কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তখনই উপর থেকে নয়নের বাবা নামে। মেহেরের বাবাকে ওখানে বসে থাকতে দেখে উনি তাড়াতাড়ি এসে মেহেরের বাবাকে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। নয়ন কি তোমাদের ছেলে? উনি কোনো ভনিতা ছাড়াই ডাইরেক্ট প্রশ্ন করে বসেন। নয়নের বাবা নয়নের আম্মুর দিকে তাকায়। নয়নের আম্মু কিছু বলতে চায়। আসলে ভাইজান, মেহেরের বাবা মাঝপথে নয়নের আম্মুকে থামিয়ে দিয়ে উনি বললেন, হ্যাঁ কি না? হ্যাঁ। আমি সেই দিন সন্দেহ করেছিলাম, যেদিন খাবার টেবিলে নয়ন বারবার তোমাদের কথা বলছিল। নয়নের চেহারাটা আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম, তার মধ্যে কিছুটা তোর চেহারা আসে আর বাকিটা ওর বাবা। আসলে ভাইজান, নয়ন তোমার মেয়েকে বিয়ে করতে যায়নি। সে গিয়েছিল আমাদের মধ্যকার সম্পর্ক ঠিক করার জন্য, কিন্তু কি থেকে কি হয়ে গেল তা তো তুমি জানোই। কিন্তু আমি তো অনেক খুশি, আমার ভাইয়ের মেয়ে আমার ছেলের বউ হয়ে আমাদের সাথে সারা জীবন থাকবে। মেহেরের আব্বু নয়নের বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমার মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পেরেছো, নাকি আমার মেয়েকে নিয়ে যাবো আমার সাথে? নয়নের বাবা কিছু বলতে যাবে তার আগেই নয়ন উপর থেকে নিচে নামতে নামতে বলল, মামা আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সে এখন আমার বউ। আমার অনুমতি ছাড়া সেই বাড়ির বাইরে পা রাখতে পারবে না। সেখানে তো আমাকে ছেড়ে যাওয়ার কোনো কথাই ওঠে না। চুপ কর বেদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি? কি বলবো ভাইজান, আমাদের চেয়ে খুশি আর কে হবে? আমরা চেয়েছিলাম সম্পর্কটা ঠিক করতে, কিন্তু আমাদের সম্পর্কটা যে আরও মজবুত হয়ে যাবে সেটা আমি কল্পনাও করিনি। মেহেরের মতো মেয়েকে কে না ছেলের বউ করতে চায় বলুন? হ্যাঁ ভাইজান, মেহেরকে আমি কোথাও যেতে দেব না, সে আমার কাছেই থাকবে। মেহের নয়নের দিকে তাকিয়ে থাকে। নয়নের বলা কথাটা ভাবতে থাকে, সবার সামনে তাকে বউ বলে সম্মান দিয়েছে। আচ্ছা, সব কথা পরে হবে, এখন নাস্তা দাও। সকালবেলা ভাইজান এত দূর থেকে এসেছে। তারপর সকলে মিলে নাস্তা করে নেয়। নয়নের আম্মু এতদিন পর নিজের ভাইকে পাশে পেয়ে বারবার শুধু কেঁদে যাচ্ছে। আজকে আর নয়ন এবং নয়নের আব্বুকে অফিসে যায়নি, ম্যানেজারকে ফোন করে বলে দিয়েছি সব কিছু ওইদিকে হ্যান্ডেল করে নিতে। তারপর নয়নের বাবা এবং মেহেরের বাবা দুজনে মিলে একটা দিন ঠিক করলেন যেদিন ওদের বিয়ের অনুষ্ঠানটা করা যাবে। ঠিক 1 সপ্তাহ পরে তাদের বিয়ের অনুষ্ঠান করার ডেট পড়ে। এই ডেট ঠিক করে মেহেরের বাবা বেরিয়ে যায় বাসা থেকে। তাকে অনেকবার বলেছিল বাড়ির সকলে থেকে যেতে, কিন্তু ওনার অফিস রয়েছে এবং সামনের সপ্তাহে বিয়ে হলে তাকে কয়েকদিন ছুটি নিতে হবে অফিস থেকে। এখন আর বন্ধ করা যাবে না, তাই সেজন্য কেউ আর জোর করেনি। নয়ন গিয়ে তার মামাকে রেল স্টেশনে নামিয়ে দিয়ে আসে। নয়ন, আমার মেয়েটাকে সুখে রাখিস বাবা। এইটুকু বয়সে ওর পরিবার ওকে ঠিকমতো ভালোবাসেনি। আমি ছিলাম অফিসে, ওর মাঝে কেউ না থাকার মতো। সারাদিন সাজগোজ ঘুরে বেড়ানো, রাত হলে পার্টি করা, এসব নিয়ে বিজি ছিল। মেয়েরকে নিয়ে একদম চিন্তা করবেন না, ওকে আমার সর্বোচ্চটা দিয়ে ভালো রাখার চেষ্টা করব। আপনি সাবধানে যাবেন, আর গিয়ে মেহেরকে কল করে জানিয়ে দিবেন, নয়তো ও আবার চিন্তা করবে আপনার জন্য। ঠিক আছে বাবা, ভালো রাখিস আমার মেয়েটাকে। আর আমি তোদের বিয়ের 3 দিন আগে চলে আসব। মেহেরের বাবাকে ট্রেনে তুলে দিয়ে তারপর নয়ন বাসায় আসে। বাসায় আসার পর নয়নের আম্মা নয়নকে জিজ্ঞেস করলো, ভাইজান চলে গিয়েছেন, ওনাকে ঠিকঠাক মতো ট্রেনে তুলে দিয়ে এসেছিস তো? হ্যাঁ, তুলে দিয়ে এসেছি। নয়নের আম্মু মেহেরের দিকে তাকিয়ে বলল, মেহের, তুই আমার কাছে সেই দিন এই বিষয়ে জানতে চেয়েছিলি না? আশা করি আজকে তোর কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে।
আমি তোর হারিয়ে যাওয়া সেই ফুপি, যে কিনা তোর ফুপার হাত ধরে বেরিয়ে এসেছিলাম সেই বাড়ি থেকে। তারপর আর যাওয়া হয়নি তোদের ওই বাড়িতে। দূর থেকে সব সময় খোঁজ রেখেছি তোদের, বিশেষ করে তোর ব্যাপারে প্রত্যেকটা কথাই আমি জানতাম। আর তাই তো আমি নয়নকে কোনো কিছু বলিনি তোর বিয়ে করার পর। আমি ভাবতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। তোমাকে সেই ছবিতে দেখেছিলাম, তারপর আজ প্রথম তোমাকে দেখতেছি নিজের ফুপি ভেবে। তুমি এতদিন আমাদের বাড়িতে যাওনি কেন? কি করে যাব বল? ওই যে তোর শ্বশুর ভিতর টিম, সে কেন যাবে আমার ভাইয়ের সামনে? সে দাঁড়াতে রাজি নয়। আমার ভাইকে সে ভয় পায়। তারপর নয়ন ওর পড়াশোনা শেষ করে আমাদের বিজনেসে বসার আগে সে ঠিক করে আমাদের এই সম্পর্ক ঠিক করার। সেজন্য নয়ন গিয়েছিল তোদের বাসায়। তারপর তো তোরা সব কিছুই জানিস। মেহের কোনো কিছু বলে না। নয়ন সোজা তার রুমে চলে যায়। নয়ন যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই যার যার রুমে চলে যায়। নয়নের আম্মু যাওয়ার সময় মেহেরকে বলে গেল সে যেন নয়নের রুমে যায়। নয়ন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ঠিক সে সময় রুমের মধ্যে উপস্থিত হয় মেহের। মেহের গিয়ে নয়নের পাশে বসে। তারপর নয়নকে জিজ্ঞেস করলো, আপনি সব চেনো, আমাকে কোনো কিছু বলেননি কেন? আমাকে সব কিছু বললে তো আমি আপনাকে সাহায্য করতাম। নয়ন ল্যাপটপটা অফ করে তারপর মেহেরের দিকে ঘুরে বসে মেহেরকে বলল, সেদিন অফিস থেকে ঠিক করেছিলাম বাড়িতে গিয়ে সব কিছু বলবো তোমাকে, তোমার কাছ থেকে কোনো কিছু লুকাবো না। বাড়ি থেকে যে সারপ্রাইজ হলাম, তারপর আর কোনো কিছু বলার মতো পরিস্থিতি ছিল না ওই সময়। মেহের কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, সেজন্য আমি আপনার কাছে অনুতপ্ত। আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন, আর ভবিষ্যতে কখনো এরকম হবে না। তোর উপর আমি রাগ করিনি একদম, শুধু তোকে বোঝাতে চেষ্টা করেছি যে নিজের কাছের মানুষটা যখন অচেনা মানুষের মতো ব্যবহার করে তখন কেমন লাগে। আশা করি তুই বুঝতে পেরেছিস। আমার নিজেরও ঠিক সেরকম অনুভূতি হয়েছিল যখন তোর এই অচেনা রূপটা আমার সামনে আসলো। মেহের উঠে গিয়ে নয়নের পা জড়িয়ে ধরে বলল, আমাকে একটা সুযোগ দিন, আমি সব কিছু ঠিক করে নেব। কখনো আপনাকে অভিযোগ করার সুযোগই দেব না। আমি ছোটবেলা থেকে ফ্যামিলি পেয়েও না পাওয়ার মতো বড় হয়েছি। আমার মা থেকেও না থাকার মতোই ছিল। বাবা ছিলেন অফিসে, তবে বাবা যতটুকু পেরেছে ততটুকুই আমাকে আগলে রেখেছে। তারপর আপনি আসলেন আমার জীবনে। বাবার পরে একমাত্র আপনাকেই ভরসা করেছিলাম এবং এখনও করি। নয়ন মেহেরকে পা থেকে তুলে নিজের কোলে বসালো। তারপর মেহেরের গালে একটা চুমু খেয়ে মেহেরকে ছড়িয়ে ধরে বলল, তোর কি মনে হয় আমি তোর বিষয়ে কোনো কিছু জানি না? তোদের বাড়িতে যাওয়ার আগে সব কিছু জেনে তারপর গিয়েছি তোদের বাড়িতে। তবে দূর থেকে যতটা জেনেছি, কাছে গিয়ে তার থেকে বেশি দেখেছি। ওই বাড়িতে মানুষগুলো তোকে কীভাবে অবহেলা করেছে বিশ্বাস কর। আমার মাঝে মধ্যে মনে হতো ওই বাড়ির মানুষগুলোকে পুঁতে ফেলি। তারপর ঠিক করেছি মামাকে যদি রাজি করাতে পারি তখন তোকে আমার সাথে নিয়ে আসবো আমার বাড়িতে, আমার বউ করে। কিন্তু তার আগে তুই নিজেই আমার বউ হয়ে গেলি। হয়তো বিষয়টা স্বাভাবিক ছিল না, কিন্তু আমাদের কাছে অস্বাভাবিক করে রাখার মতো কোনো সিচুয়েশন নেই এখন। আমাদের ফ্যামিলি আমাদের উপর পূর্ণ বিশ্বাস রেখেছে যে আমরা এইসব অনৈতিক কাজের মধ্যে জড়াবো না। মেহের নয়নের কথাগুলো মন দিয়ে শুনল। তারপর নয়নকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মেহের অনেক ক্লান্ত লাগতেছে, চল একটু ঘুমাবো। আপনি ঘুমান, আমি রাতের খাবার রান্না করতে যাব। বিয়ে করেছি কি একা ঘুমানোর জন্য? বাড়িতে সার্ভেন্ট রয়েছে, ওরা রাতের খাবার রান্না করতে পারবে। এখন তুই বিছানায় আস, আমি তোর বুকের উপর ঘুমাবো। নয়নের এরকম কথাবার্তায় মেহের অনেকটা লজ্জা পায়। তারপর নয়ন মেহেরকে কোলে নিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহেরের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তারা দুজন রাত প্রায় 9টায় ঘুম থেকে উঠে এবং সেটাও নয়নের আপু এসে ডেকে তোলে। ভাই 9টা বাজে রাত, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তোর জন্য সকলে বসে আছে, খাবার খাবে। ঠিক আছে আপু, তোমরা গিয়ে বসো, আমি আসতেছি ওকে নিয়ে। দেরি করিস না, তাড়াতাড়ি আয়, তোদের জন্য মা বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। ততক্ষণে মেহের নিজেও সজাগ হয়ে যায়। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সে নয়নের আপুর সাথে চলে যায় নিচে। যেতে যেতে নয়নের আপু জিজ্ঞেস করলো, মেহের তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়েছে? মেহের কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচের দিকে রেখে উপর নিচে তাকিয়ে সম্মতি দিল হ্যাঁ। তখনই নয়নের আপু মেহেরের কাঁধে একটা হাত দিয়ে, মেহের আমি খুব খুশি জানিস তো, আমার ভাইয়ের জীবনেও কোনো মেয়ে এসেছে এবং সেটা সম্পূর্ণরূপে হালালভাবে এসেছে। এখন তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নে, নয়নের কিন্তু বেবি অনেক পছন্দ। মেহের এবার অনেকটা লজ্জা পায়।
সে গিয়ে রান্নাঘর থেকে কয়েকটা তরকারির বাটি নয়নের আম্মার সাথে নিয়ে আসে। কিরে মেহের, তোকে এমন কেন দেখাচ্ছে? লজ্জা পেয়েছিস কোনো বিষয়ে? গাল দুটো কেমন টমেটোর মতো লাল হয়ে আছে। না, ও তেমন কোনো কিছু নয়, এমনিতেই। তোমার ছেলে এতক্ষণ মেহেরকে আদর করেছে, এই জন্য এরকম টকটকে লাল হয়ে আছে তার গাল। ওদের মাঝে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে আম্মু। এখন শুধু ওদের দুজনের একটা বেবি আসার পালা। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে তোদের ভিতরে সব ঝামেলা মিটমাট। দোয়া করি তোরা সারা জীবন সুখে শান্তিতে একসাথে বসবাস কর। আর হ্যাঁ, আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি দাদি হওয়ার ব্যবস্থা করবি। আম্মু, তোমরা কি শুরু করলে? নয়নের আপু মেহেরের দিকে এগিয়ে এসে হাসতে হাসতে মেহেরের কাছে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, বুঝলে না, আমাদের নয়নের পুতুল বউ যে লজ্জা পাচ্ছে, ওকে আর লজ্জা দিও না তো। এখন তাড়াতাড়ি আসো, খেয়ে নেও। ওই যে নয়নে চলে এসেছে, চলো। সবাই একসাথে বসে পড়ে খাওয়ার জন্য। তারই মধ্যে নয়নের চাচা চাচি এবং রিয়া চলে আসে। কিরে আন্টি এখন কেমন আছে? আছে, আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। রিয়া, ফ্রেশ হয়ে আয়, তাড়াতাড়ি সকলের সাথে খাবার খেতে বস। তারা তিনজনে উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে। নয়নের চাচি মেহেরের কথাই ধরে, মাশাল্লাহ, আমাদের নয়নের পাশে তো মেহেরকে খুব মানিয়েছে। দোয়া করি খুব ভালো থেকো তোমরা মা। তখন উনি ওনার হাতের 2টা বালা খুলে মেহেরের হাতে পরিয়ে দিলেন। চাচি, আমার এগুলো লাগবে না, এগুলো আপনার কাছে রেখে দেন। তা বললে তো হবে না, তুমি আমাদের ছেলের বউ, তোমাকে খালি হাতে মানাই না। এগুলো মনে করো আমি তোমার মা হিসেবে দিয়েছি, তাহলে তো আর নিতে কোনো অসুবিধা হবে না। ভাবি, রেখে দাও রেখে দাও, আমার মা খুব কিপটে, বুঝেছো? এখন না রাখলে পরবর্তীতে দেখবে আর দিবে না। চুপ কর বেয়াদব, দিন দিন আজ তো একটা বেয়াদবে পরিণত হচ্ছে। রিয়া মামুনি, এসব কিছু বলতে নেই আম্মুকে, আম্মু কষ্ট পাবে তো এসব কিছু শুনে। আমি তো শুধু মজা করেছি জেঠু, আর হবে না এরকম। আমাদের বৌমা দেখতে কিন্তু অনেক মিষ্টি, তাই না ভাইজান? নয়ন কিন্তু জিতেছে। হ্যাঁ, অনেক কথা হয়েছে, কথা আবার পরেও হবে। এখন সবাই তাড়াতাড়ি চুপচাপ করে খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা তো কথার তালে পড়েছো। তারপর সকলে চুপচাপ খেতে শুরু করে। একসময় খাওয়ার মাঝখানে নয়নের বাবা নয়নকে বলে উঠল, নয়ন, তোমাকে একটা কথা বলার ছিল, এখন বলবো নাকি পরে বলবো? বলে ফেলো, এখানে পরে বলার কি আছে? এখানে তো আমরাই। আসলে আমি আর তোমার আম্মু ঠিক করেছি, যতদিন পর্যন্ত না তোমাদের বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আলাদা আলাদা ঘরে থাকবে। মানে তুমি তোমার ঘরে এবং মেহের রিয়ার সাথে থাকবে এই কয়েকটা দিন। নয়ন সাথে সাথে নয়নের বাবার উত্তর দিল, কোনো প্রশ্নই ওঠে না। বিয়ে করে বউ এনেছি অন্য রুমে থাকার জন্য? তুমি যদি তোমার বউ ছাড়া থাকতে পারো তাহলে আমিও থাকতে পারবো, এখন বলো। নয়নের কথা শুনে নয়নের বাবার কাশি উঠে যায়। নয়নের চাচা চাচি এবং নয়নের আপু এবং আম্মু রিয়া মিটিমিটি হাসতে থাকে, আর মেহের লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। নয়নের আপু মেহেরকে খোঁচা দিয়ে বলল, বাহ বোন বাহ, তুই তো দেখি আমার ভাইকে একেবারে পাগল করে ছেড়েছিস। কি এমন জাদু জানিস যে একদিনে আমার ভাইটাকে একেবারে তোকে ছাড়া থাকতে পারবে না? এগুলো কোন ধরনের কথা নয়ন? আমি তোমার আম্মুকে বিয়ে করেছি আজ থেকে 30 বছর আগে, এখন তুমি আমাকে বলতেছো তোমার আম্মুর থেকে দূরে থাকতে? আমি নিজেও তো বিয়ে করেছি আজ থেকে 2 মাস আগে, তাহলে আমাকে কেন বলতেছো ওর থেকে দূরে থাকার জন্য? বিয়ে করেছি বউয়ের কাছ থেকে দূরে থাকার জন্য নাকি? ও আজ থেকে আমার পাশে আমার রুমে থাকবে। আচ্ছা ঠিক আছে, ও তোমার সাথে থাকবে। এখন বেয়াদবি বন্ধ করো, এখানে সকলেই তোমার গুরুজন, এটাও মাথায় রেখো। তারপর এখানে যার যার খাওয়া শেষ হওয়ার পর সকলে যার যার রুমে চলে যায়। শুধু ডাইনিং টেবিল থেকে নয়নের আম্মু চাচি আর আপু এবং মেহের ওরা সব কিছু বুঝিয়ে রেখেছিল। তখন নয়নের আপু মেহেরকে বলে উঠল, এই যে দেখ, তোর দিওয়ানা এখনো রুমিয়ে যায়নি, তোকে একেবারে সাথে করে নিয়ে যাবে বলে। আর দেরি করিস না, তাড়াতাড়ি হাত ধুয়ে ওর সাথে চলে যা, নয়তো আমার ভাইটা আবার হার্ট অ্যাটাক করবে নিজের বইয়ের অভাবে। মেহের লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। নয়নের কাছে আসার পর নয়ন বলল, হয়েছে তোমার, এখন চলো রুমে চলো, ঘুম পেয়েছে আমার। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? আগে তো এরকম ছিলেন না, আগে কত ভদ্র সভ্য হয়ে থাকতেন, তাহলে এখন এমন করতেছেন কেন? কিরকম করতেছি?
আর আমি তো সবসময় ভদ্রসভ্য হয়ে চলি। আপনি বাবা মা চাচা চাচি রিয়া রিয়া আপু সবার সামনে এসব কোন ধরনের কথাবার্তা বলেন? একটু আগে কয়েকটা দিন দূরে থাকলে একেবারে কি হয়ে যেত সবার সামনে। শুধু শুধু আমাকে লজ্জায় ফেললেন। আমি তো আর চলে যাচ্ছি না। আমার বাপ যদি বউ নিয়ে ঘুমানোর অধিকার রাখে, তাহলে আমি কেন রাখতে পারবো না? বিয়ে করে একই বাড়িতে থেকে আবার পাশাপাশি রুমের মধ্যে কাউকে আলাদা রাখবো, সেই পুরুষ মানুষ আমি না। এতদিন তো ঠিকই দূরে রেখেছিলেন, তাহলে আজকে এত প্রেম কোথা থেকে আসছে? প্রেম তো প্রথম থেকে ছিল, শুধু তুমি বুঝতে পারোনি। তাই দোষ আমার নেই, দোষটা তোমার, বুঝতে পারোনি তুমি। মেহের আর নয়ন ততক্ষণে রুমে চলে এসেছিল। মেহের গিয়ে নয়নকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। ভুল করলেও মারবেন, শাসন করবেন, বকবেন, যা ইচ্ছে করবেন, কিন্তু কখনো ছেড়ে যাবেন না। পৃথিবীতে আসার পর বাবা ছিল একমাত্র ভরসাযোগ্য, তারপর সেই বাবার পর এখন আপনি। এই জীবন থাকতে কখনো তোমাকে আর আমার কাছ থেকে দূরে যেতে হবে না। অনেক বড় ভুল করে ফেলেছো আমার কাছে নিজেকে দিয়ে। আমার কাছ থেকে আর তোমার মুক্তি নেই এই জীবনে। পরে কালেও আমি তোমার পিছু নেব, তারপরও আমার কাছ থেকে ছাড়া পাবে না। আমি ছাড়া পেতে চাই না। সারা জীবন আপনার এই দুই হাতের বন্ধনে আবদ্ধ করে রাখবেন আমায়। এখানে থেকে যেতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন ঘুমাও, চলো ঘুমাবো। তারা দুজন ঘুমিয়ে পড়ে। আস্তে আস্তে তাদের বিয়ের দিন এগোতে থাকে। যেহেতু আগে ওদের বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন শুধু অনুষ্ঠান করবে। আজকে তাদের বিয়ের অনুষ্ঠান। মেহেরকে পার্লার থেকে লোকজন এসে সাজিয়ে দিয়ে গেছে। লাল টুকটুকে বেনারসিতে মেহেরকে খুবই সুন্দর লাগছে। মেহেরকে সাজানো হয়েছে রিয়ার ঘরে, আর নয়ন তৈরি হচ্ছে নয়নের নিজের ঘরে। নয়ন, তুই চলে আসার পর অফিসে গিয়ে মেহের কি করেছিল তুই জানিস? কি করেছিলে? তোর সাথে যে মেয়ের ছবিটা ছিল ওই মেয়ের চুলে ধরে মেয়েকে ইচ্ছে মতো থাবড়িয়েছে। অফিসের কেউ মেহেরকে বাধা দেয়নি, ওই মেয়ের যাতা অবস্থা করে ছেড়েছে মেহের। সত্যি তুই খুব ভাগ্যবান, মেহেরের মতো একজন লাইফ পার্টনার পেতে যাচ্ছিস, যে কিনা তোকে নিজে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসে। নয়ন একটু মুচকে হেসে বলল, নয়ন আহমেদ অন্তরের ওয়াইফ থাকে তো আমার মতো করে ভালোবাসতেই হবে। আর ভালোবাসাটা যদি প্রখর না হয়, তাহলে আমার কাছে টিকবে কি করে? নিহাল মুচকে হেসে সেখান থেকে উঠে যায়। 20 দিন আগে নিহাল নিজেও বিয়ে করে নিয়েছে। 2 দিন আগে নয়ন নিহালকে ফোন করে এখানে বলেছে আসার জন্য। সেজন্য নিহাল তার বউকে সাথে করে নিয়ে এসেছে। মেহেরকে সাজানোর পর নয়নের আপু বলে উঠল, আজকে তো তোকে লাল টুকটুকে পরে লাগতেছে রে মেহের। আমার ভাই তো আজকে পাগল হয়ে যাবে। আপু, ভাইয়া তো আজকে হার্ট অ্যাটাক করবে মেহের ভাবিকে দেখে। মেহের অনেকটা লজ্জা প্রায় সকলের কথায়। তখনই দরজার মধ্যে নিহাল আওয়াজ করে, আসতে পারি ভাবি? ও নিহাল ভাই, আসুন আসুন। ভাবিকে মিস করতেছিলেন নাকি? তা তো করবোই আপু। তা আমাদের মেহের ভাবির কি খবর? উনি তো সেই দিন আমাদের অফিসে গিয়ে যে মাইট দিয়েছিল সেই মেয়েকে আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। একটা মেয়ে আরেকটা মেয়েকে এইভাবে পেটাতে পারে, সেই দিন মেহের ভাবিকে না দেখলে বুঝতেই পারতাম না। নয়নের আপু সব কিছুই জানে, তাই সে নিহালের উদ্দেশ্যে বলে উঠল, তা নিহাল ভাই, আপনাকে নিয়েও যদি এইভাবে টানাটানি করে তাহলে নিশ্চয়ই আপনার বউ তাকে ছেড়ে দিবে না। আমার বোন, সেও কোন দিক থেকে ভুল কাজ করেনি। অবশ্য সে তার ফুফাতো ভাইকে বাঁচাতে চেয়েছে। নয়নের আপুর এই কথায় ঘরের ভিতর সকলেই উচ্চ স্বরে হেসে ওঠে। তখনই ঘরের ভিতর প্রবেশ করে নয়নের মা। কি হলো, তোরা এত জোরে জোরে হাঁটছিস কেন? জেঠিমা, তোমার মেয়ে এখন কি বললো জানো? নয়ন ভাইয়াকে মেহের ভাবি ফুফাতো ভাই বানিয়ে দিয়েছে। এসব কোন ধরনের কথাবার্তা? আগে ভাই বোন ছিলি, এখন ওরা হাজব্যান্ড ওয়াইফ। তাই এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলবা না। আরে আম্মু, এগুলো তো আমরা মজা করতেছি, তুমি আমাদের মজা বুঝবে না। যাও তো তুমি গিয়ে তোমার কাজ করো। আমি আমার কাজ করতে এখানে এসেছি। মেহেরকে নিয়ে বসাও ওখানে, সকলে দেখতে যাচ্ছে মেহেরকে। তারপর মেহেরকে নিয়ে এসে এখানে বসে। মেহেরকে বসানোর পর মেহের শুধু একবার মাথাটা তুলে নয়নকে খুঁজেছিল। তার কিছুক্ষণ পরই নয়ন হেঁটে আসে। কাছে এসে যখন মেহেরকে দেখে এই অবস্থায়, তখন
বুকের বাঁ পাশে হাত দিয়ে মেহেরের কানে কানে বলল, ম্যাম, আমাকে কি মারার চিন্তা করতেছেন? যদি সেই চিন্তা করে থাকেন তাহলে বলবো আপনি আপনার সর্বনাশ নিজে ডেকে আনতেছেন। নয়নের কথায় মেহের কোনো কিছু বুঝল না। মেহের নয়নের দিকে তাকিয়েই থাকে। মেহেরকে তাকিয়ে থাকতে দেখে নয়ন মেহেরের কানে কানে আবার বলে উঠল, ভালোবাসি ম্যাডাম, ভালোবাসি আমার বউকে, ভালোবাসি আমার ভবিষ্যৎ বাচ্চার মাকে, ভালোবাসি আমার অর্ধাঙ্গিনীকে। আমিও ভালোবাসি আপনাকে খুব, ভালোবাসি আমার ভবিষ্যৎ বাচ্চার বাবাকে।